আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং এইটাও আশা করতেছি তোমাদের পড়াশোনা খুব ভালো হয়ে যাচ্ছে। আহ, এবং তোমরা খুব দ্রুত আমার সাথে জয়েন করবে, আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। এবং প্রত্যেকে, আমি আশা করবো প্রত্যেকে তাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে দিবা, যাতে সবাই মিলে একসাথে ক্লাসটা শুরু করতে পারে। আর আমাকে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবা, তোমরা আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্টে জানাবে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। ইনশাআল্লাহ আমরা আশা করব খুব দ্রুত আমাদের সাথে বাকি সবাই একসাথে মিলে জয়েন করবে এবং আমরা একসাথে মিলে ক্লাসটা করবো ইনশাআল্লাহ। ম্যানেজমেন্টের যে দ্বিতীয় পার্ট, আমাদের দ্বিতীয় অংশটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সো এখানে মিস করা যাবে না, ক্লাসগুলো মিস করা যাবে না। আমি বরাবর মতোই বলে আসছি, যারা ক্লাসগুলো মিস করছিল তারা বাকি ক্লাসগুলো করে নিবা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আশা করবো সবাই খুব ভালো আছো। সবাই একটু কমেন্টে জানো তোমরা কেমন আছো, আমাকে একটু কমেন্টে জানো তোমরা কেমন আছো, একটু কমেন্টে জানো সবাই। সবাই একটু কমেন্টে জানো তোমরা কেমন আছো। ঠিক আছে, আচ্ছা ওরা বলছে সব ঠিকঠাক। আশা করবো আজকে যাতে কোনো কিছু না হয়ে, যাতে কোনো ডিস্টার্ব না হয়, আজকে পুরো ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশাটা রাখি। ঠিক আছে, আমরা আশা করবো খুব দ্রুত তোমরা আমার সাথে জয়েন করবে। আমরা গত ক্লাস আসলে সংগঠন পর্যন্ত আলোচনা করছিলাম, আমরা এর পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, সংগঠন পর্যন্ত আলোচনা করছিলাম, আমরা এরপরে কর্মী সংস্থান থেকে বাকি অধ্যায়গুলো আমরা আলোচনা করবো। আমরা দিতেছি, অনেকে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। এবং ইনশাল্লাহ তোমরাও তোমরাও ভালো আছো, সেটা দেখে ভালো লাগছে। এবং এটাও প্রত্যাশা করবো তোমাদের পড়াশোনা যাতে বা ভালোভাবে যায়। ঠিক আছে, ঠিক আছে, সামনে যেতে সময় খুবই কম, চেষ্টা করবো, আমি আবার বলছি সময় খুবই কম। আহ, চেষ্টা করব সময়টা নষ্ট না করার জন্য, অযথা শপিং করে টাইম নষ্ট না করার জন্য। ঠিক আছে, আমি বরাবর মতোই বলে থাকি, 3-4টা মাস কষ্ট হলে কি এমন হয় যদি সামনের সময়গুলো অনেক বেশি সুন্দর হয়। ঠিক আছে, একটা ঈদ সঠিকভাবে না করলে কি এমন হয় যে সামনের ঈদগুলো যদি অনেক বেশি সুন্দর হয়। তোমার মা বাবা আত্মীয় স্বজনকে যদি খুশি করার জন্য যদি একটা ঈদ যদি সামান্যতম স্যাক্রিফাইস করা যায়, আমি বলছি সেটাই ভালো। যদি সামনের ঈদগুলো অনেক বেশি সুন্দর হবে এবং তোমার ঈদ হবে, তুমি যেদিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সেই দিনে তোমার ঈদ হবে ইনশাল্লাহ। সো আমি প্রত্যাশা করবো আমরা ক্লাসে চলে যাবো, আমি প্রত্যাশা করবো বাকিরা আমাদের সাথে খুব দ্রুত জয়েন করবো। আর আমি আবার বলছি, ক্লাসগুলো মিস করিও না। ঠিক আছে, আফসোস করবা, ক্লাস মিস করিও না, আফসোস করবা। ঠিক আছে, একটু মনোযোগী থাকতে হবে। আমরা আপাতত আমরা চেষ্টা করবো যে ক্লাসগুলো শেষ করার জন্য। আবার আমি স্পেশাল ভাবে তোমাদের জন্য আরই এবং জেএসসির জন্য আলাদা করে ক্লাস হবে ইনশাল্লাহ। আপাতত আমরা বেসিকটা ক্লিয়ার করে দিই পুরো সাবজেক্টের। ঠিক আছে, আমরা আলাদাভাবে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। ক্লাসগুলো যারা প্রতিটা ক্লাস করবে, সামনে সাজেশন মূলক ক্লাসও নিব, যারা ক্লাস করবে আমি আবার বলছি তারা ম্যানেজমেন্টে অবশ্যই ভালো করবে এবং ভালো করতে বাধ্য। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, বাকিদের একটু মেনশন করে দাও যাতে সবাই মিলে ক্লাসটা আমরা শুরু করতে পারি। আমরা দেখতেছি সব ঠিকঠাক। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সংগঠন। আমরা সংগঠন নিয়ে একটু যদি বলি, আমরা জানি সংগঠন ব্যবস্থাপনা 6M কে একত্রিত করে কে। আমরা জানি সংগঠন ব্যবস্থাপনা 6M কে একত্রিত করে কে, আমরা জানি সেটা হচ্ছে কি সংগঠন। সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি, আমরা জানি সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ হচ্ছে 4টি। প্রথম পদক্ষেপ কি, কার্যাদি শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ। পরীক্ষা কিন্তু এটা আসে। বা সংগঠনের প্রথম পদক্ষেপ কি, কার্যাদি শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ। শেষ পদক্ষেপ কি, পারস্পরিক সম্পর্ক স্থাপন। একদম স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে, পারস্পরিক সম্পর্ক স্থাপন। তাহলে প্রথম পদক্ষেপ নর্মালি এটাতে বোঝা যাচ্ছে, কার্যাদি শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ। আর শেষ পদক্ষেপটা কি, সঠিকভাবে পারস্পরিক সম্পর্কটা স্থাপন করা। আর আমরা যে সংগঠন কাঠামোকে যখন চিত্র আকারে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় সংগঠন চার্ট। আর আমরা যে সংগঠন চার্ট কত কত হতে পারে, 4 ভাবে হতে পারে। সংগঠন চার্ট কত ভাবে হতে পারে, আমরা উত্তর দিব 4 ভাবে হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আসি। আমরা জানি সংগঠন কাঠামোকে পিরামিডের সাথে তুলনা করেন কে, কুনস এন্ড ডোনাল্ড। এটাও পরীক্ষা আসছিল, সংগঠন কাঠামোকে পিরামিডের সাথে তুলনা করেন কে, আমরা উত্তর দিব কুনস এন্ড ডোনাল্ড। কুনস এন্ড ডোনাল্ড, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, দুইজন ব্যক্তি। আচ্ছা এবার সংগঠনের প্রকারভেদ গুলো আমরা আলোচনা করছিলাম, সেখান থেকে পরীক্ষা প্রতিবারে আসে। আমরা জানি কোন সংগঠনকে সামরিক সংগঠন বলা হয়, আমরা জানি সরলরৈখিক সংগঠন। সবচেয়ে প্রাচীন সংগঠন, সবচেয়ে সহজ সংগঠন সরলরৈখিক সংগঠন, যেখানে কর্তৃত্ব বা ক্ষমতা প্রত্যেকের নিচে দিয়ে সরলরৈখিক আকারে নেমে আসে, তাকে বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন। কোন সংগঠনে 2 ধরনের কর্মী থাকে, আমরা জানি কোন সংগঠনে একটা হচ্ছে সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন। 2 ধরনের কর্মী থাকে। পরীক্ষা কোন সংগঠন 2 ধরনের কর্মী থাকে, আমরা উত্তর দিব সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন। কোন সংগঠনে প্রতিটি বিভাগের জন্য একজন করে বিশেষজ্ঞ থাকে, প্রতিটি বিভাগের জন্য একজন করে বিশেষজ্ঞ থাকে, আমরা উত্তর দিব কার্যভিত্তিক সংগঠন। কোন সংগঠনে, আমরা উত্তর দিব কার্যভিত্তিক সংগঠনে প্রতিটি বিভাগে একজন করে, প্রতিটি বিভাগে একজন করে কি থাকে, বিশেষজ্ঞ থাকে। কার্যভিত্তিক সংগঠন বা এটাকে ফোরম্যানশিপ অর্গানাইজেশন
বলা হয়। এটার উদ্যোগ, এটার প্রতিষ্ঠা, এটা কার আমরা জানি, এটার প্রবক্তা হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। 1880 সালে এই কার্যভিত্তিক সংগঠনটি তিনি উৎপত্তি করেন। ঠিক আছে, এরপরে আমরা যদি সবচেয়ে আধুনিক সংগঠন বলে আমরা জানি মেট্রিক্স বা মিশ্র সংগঠন। সবচেয়ে আধুনিক সংগঠন হচ্ছে মেট্রিক্স বা মিশ্র সংগঠন, একদম স্পেসিফিক আমাকে মনে রাখতে হবে। এটি কোথায় হয়? যুক্তরাষ্ট্র হয় কত সালে? 1960 সালে এটিকে আধুনিক সংগঠন বলা হয়। এবং এটা দুইটা বিভাগের সমন্বয়, এক পাশে থাকে হচ্ছে কার্যভিত্তিক কাজগুলো থাকে, আরেক পাশে থাকে প্রকল্প। এক পাশে কাজ থাকবে, আর পাশে কি থাকবে? প্রকল্প থাকবে, বা প্রকল্প বা দ্রব্য থাকবে। এটা দুইটা বিভাগের সমন্বয়, কার্যভিত্তিক এবং প্রকল্প বা দ্রব্য ভিত্তিক। ঠিক আছে, এবং প্রতিটি কর্মীকে দুইটি বিভাগের প্রধানকে জবাবদিহি করতে হয়, যার কারণে এখানে দ্বৈত কর্তৃত্ব দেখা যায়। তাহলে কোন সংগঠনে দ্বৈত কর্তৃত্ব দেখা যায়? মেট্রিক্স বা মিশ্র সংগঠনে, আমরা সেটা বলবো। ঠিক আছে, দুইটি বিভাগ, যার কারণে এটাকে মেট্রিক্স বা মিশ্র বলা হয়। ঠিক আছে, এরপর কোনটি সবচেয়ে স্বল্পমেয়াদী বা ক্ষণস্থায়ী সংগঠন? কমিটি সংগঠন। কোনটি বিশেষ উদ্দেশ্য অর্জনে কাজ করে? কমিটি সংগঠন। কোনটি বিশেষ সমস্যা সমাধানে কাজ করে? কমিটি সংগঠন। ঠিক আছে, এটি প্রধানত ক্ষণস্থায়ী, তবে দীর্ঘস্থায়ী হতে পারে, তবে প্রধানত ক্ষণস্থায়ী। ভিন্ন মত দেওয়ার সুযোগ আছে কোনটি? নানান মতের, আমরা জানি এক একজন এক এক ধরনের মত দিতে পারে, নানান মুনির নানান মত বলা হয় তাকে। এটা কোন সংগঠন? আমরা জানি কমিটি সংগঠন। ঠিক আছে, কোন একটা সমস্যার জন্য কমিটি দেওয়া হয়েছে, কমিটির এক একজন যে সদস্য আছে এক একজন এক এক ধরনের মতামত পেশ করতেছে, তাহলে সেটাকে আমরা বলছি কোন সংগঠন? কমিটি সংগঠন। সকলের দায়িত্ব আবার কারো দায়িত্ব নয়, এটা কোন সংগঠনের সাথে যাচ্ছে? কমিটি সংগঠন। আমরা যতজন একটা কমিটি করছি, অনেকে বলছে বাকি 9 জন কাজ করবে, আমি না করলেও সমস্যা নেই। এইভাবে অন্যরাও একইভাবে চিন্তা করে, বাকিরা কাজ করে, আমি না করলেও সমস্যা নেই। তাই বলা হচ্ছে সকলের দায়িত্ব আসলে কারো দায়িত্ব নয়। এই কথাটি কার জন্য প্রযোজ্য? আমরা উত্তর দিব কমিটি সংগঠন। এই দেখো, এইগুলো একদম স্পেসিফিক, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, একদম স্পেসিফিক ভাবে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, দ্বৈত কর্তৃত্ব বা দ্বৈত অধীনতা আমরা ম্যাট্রিক্স দিব, ম্যাট্রিক্স না থাকলে আমরা কার্যভিত্তিক সংগঠন দিব, ম্যাট্রিক্স না থাকলে আমরা কি দিব? কার্যভিত্তিক। আরেকটা পরীক্ষা আসে কাম্য পরিসর নীতি। কাম্য পরিসর নীতিটা কি? আমরা জানি একজন ঊর্ধ্বতন কতজন কর্মীকে সঠিকভাবে তদারকি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তার পরিসরকে কাম্য পরিসর, তদারকের পরিসর, নিয়ন্ত্রণের পরিসর। ঠিক আছে, স্পান অফ সুপারভিশন, স্পান অফ কন্ট্রোল, যে কোনো নামে ডাকা যায়। একজন ঊর্ধ্বতন কতজন কর্মীকে সঠিকভাবে দেখাশোনা করতে পারে। ধরো আমি তোমাদের কতজনকে সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারছি, দেখাশোনা করতে পারতেছি বা নিয়ন্ত্রণ করতে পারতেছি তোমাদেরকে, আমার এই পরিসরকে বলা হচ্ছে কাম্য পরিসর, তত্ত্বাবধান পরিসর, তদারকের পরিসর, নিয়ন্ত্রণের পরিসর, স্পান অফ সুপারভিশন, স্পান অফ কন্ট্রোল। ঠিক আছে, একটু পড়ার সময় আমি আবার বলছি তোমাদেরকে, যখন আমি ক্লাসে পড়াবো ব্যক্তিগত হয়, তুমি যখন বাসায় পড়বা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তখন তুমি অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে, আমাদের সমস্যাটা আমি আগেও বলছি এখনো বলছি, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আমাদের ব্রেনটাকে কাজে লাগাই না। আমরা ব্রেনটাকে, ব্রেন ওয়ার্ক যেটাকে বলা হয় ব্রেন ওয়ার্ক বলা হয়, আমরা গেমস খেলার ক্ষেত্রে আমাদের যে ব্রেন ওয়ার্ক, শুরু খেলার সময় যে ব্রেন ওয়ার্কটা হয়, আমরা ব্রেন ওয়ার্কটা করি না। মুভি দেখার সময়, নাটক দেওয়ার সময় আমাদের যে ব্রেনটা কাজ করে, এটাকে ব্রেন স্টর্মিং বলা হয়। ঠিক আছে, আমাদের ব্রেন স্টর্মিংটা আমরা করি না, যার কারণে আমরা পড়ি ভুলে যাই, আমরা বুঝার চেষ্টা করি না, ব্রেনটাকে কাজে লাগাই, এটা ডেপথটা বুঝার চেষ্টা করি, এটা কি জন্য দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, এই জিনিসগুলো আমরা বুঝার চেষ্টা করি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার একটা ব্রেন দিচ্ছে, মাশাআল্লাহ। আমি আছি প্রত্যেকটা ব্রেন অনেক বেশি চমৎকার, ঠিক আছে, অনেক বেশি শক্তিশালী, পাওয়ারফুল, শুধুমাত্র আমরা কাজে লাগাইতে জানি না, এটাই হচ্ছে প্রবলেম। আমি ব্যক্তিগত কোনো সময় পরীক্ষায় কি করতাম, বেশিরভাগ ক্ষেত্রে যখন ইউনিভার্সিটি ছিলাম, পরীক্ষায় কি করতাম, জাস্ট প্ল্যান করতাম, আগে আধা ঘন্টা পর্যন্ত প্ল্যান করতাম যে আমি আসলে কোনগুলো পড়বো। আসলে বিগত 3, 4, 8, 7, 8 বছরকে আমি অ্যানালাইসিস করতাম, ঘন্টা 2 ঘন্টা আমি জাস্ট অ্যানালাইসিস করে বের করার, ফাইন্ড আউট করার চেষ্টা করতাম যে এইবার আসলে আমার পরীক্ষা কোনগুলো কোন জায়গা থেকে আসবে। দেন ওই জায়গাগুলোতে আমি যেটা টপিক পড়ছে ওই টপিক নিয়ে আমি চিন্তা করতাম, আর কোনো কিছু না। আমি জানি যে বিষয় নিয়ে আমি চিন্তা করবো সেই বিষয় আমার মনে থাকবে। একটা টপিক পড়ছে, এটা আসলে কি, এটা নিয়ে একটা সিনারিও চিন্তা করি, এটা আসলে এরকম এরকম এরকম, এই জিনিসটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটাকে শর্টকাট করার চেষ্টা করি যে সংক্ষেপে কিভাবে মনে রাখা যায়, কোনো গল্প লিখে, কোনো কবিতা বানিয়ে এই পয়েন্ট গুলো মনে রাখা যায় কিনা। জাস্ট এই ধরনের ব্রেন স্টর্মিং করে যখন আমি অ্যানালাইসিস করে চিন্তা করি, তখন দেখা যায় আমার এটা বেশি সময় লাগে না, আমার দ্রুত এটা কি শেষ হয়ে যায়, এবং এটা ব্রেনের মধ্যে অনেক বেশি মনে থাকে, অনেকদিন ধরে মনে থাকে। জাস্ট এটা অ্যাপ্লাই করে প্রায় প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ কম পড়াশোনা করে রেজাল্টটা ভালো হইতো। জাস্ট এই জিনিসটা অ্যাপ্লাই করতাম। আমি তোমাদেরকে বলছি জাস্ট এইগুলো একটু অ্যাপ্লাই করলে বেস্ট কোয়ালিটি পাবো তুমি। যেখানে ইংলিশে বলো, বাংলায় বলো, ইংলিশ বাংলা এগুলো আসলে প্রচুর করে প্র্যাকটিস করতে হয়। যত বেশি প্র্যাকটিস করবা নিজে নিজে, তত বেশি ডেভেলপ হবে এখানে। হ্যাঁ, তোমার মনে হচ্ছে আমি পারতেছি না, আমি বলছি একদিনে হবে না, একটু সময় লাগবে, তবে প্র্যাকটিস করে যেতে হবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি আবার বলছি ভালো কিছু হবে। স্মার্ট ওয়ার্ক করো, ঠিক আছে, হার্ড ওয়ার্ক না।
স্মার্ট ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে, হার্ড ওয়ার্ক না। হার্ড ওয়ার্ক করলে তো রিক্সাওয়ালাদের, যারা রিক্সা চালায় তারাই তো সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করে, তাহলে তারা তো বিল্ডিং তার কথা, তারা তো দিনেও খাইতে পারতেছে না। তার মানে তোমাকে বুঝতে হবে তো ওরা 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 এটা স্মার্ট ওয়ার্ক না, এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। তো তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে বুঝতে পারা বিশ্ববিদ্যালয় আসলে কোন জায়গা থেকে প্রশ্নগুলো করবে, কোন টাইপসের প্রশ্নগুলো করবে, ভোকাবুলারি আসছে এগুলো বিভিন্ন ব্যাংকের ইয়ার কোয়েশ্চন থেকে আসতেছে না কোন জায়গা থেকে আসতেছে, এইটা রিয়েলাইজ করতে হবে। ঠিক আছে, গ্রামার আসতেছে, গ্রামার কোন টপিকগুলো কেমন আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, এগুলো আমাকে রিয়েলাইজ করতে হবে, তখন আমি সবার চেয়ে বেশি ভালো করতে পারবো। ঠিক আছে, এখানে কি সাবজেক্টিভ থেকে প্রতি বছর জিএসটি প্রশ্ন আসতেছে কিনা আমাকে নিজেই কোয়েশ্চন করতে, যদি আসে তাহলে এই জায়গা আমার ঘাটতি দেখা যাবে না। কন্ডিশনাল থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে, যদি আসে আমার ঘাটতি দেখা যাবে না। ঠিক আছে, জায়গাটা হচ্ছে এরকম। তারপর নিজে প্র্যাকটিস করা, নিজের মতো করে সহজে একটা একটা লাইন প্রয়োজনে গুরুত্বপূর্ণ যেটা তোমার কি, যে গ্রামারের যে রুলস তোমার কঠিন মনে হবে, ওইটা একটা সেন্টেন্স তুমি মুখস্থ করে ফেলবা খাতায় লিখে, এটা একটা সেন্টেন্স তুমি মুখস্থ করে নিচে কিটা সাবজেক্ট বা এগুলো একটু লিখে দিবা, কোনটার পর কোনটা জাস্ট একটু ছোট আকার লিখে তুমি লাইনটা মুখস্থ করে ফেলবা। আমি হচ্ছে নিজের ব্যাস্ট ওয়েটা কাজে লাগার চেষ্টা করবো, যে কিভাবে নিজেকে বাকিদের চেয়ে এগিয়ে থাকা যায়, কম কম কষ্ট কম করবো, কিন্তু আউটপুটটা বেশি পাবো। এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে, জাস্ট এগুলো ফিল করো। আর এই সময়ে যে টাকাটা খরচ হবে, আমি আবারও বলছি, এই সময়ে যে টাকাটা খরচ, সেটাকে তোমরা কখনো খরচ বলিও না, এটা ইনভেস্টমেন্ট বলবা, এটাকে ইনভেস্টমেন্ট বলবা। আমার এখনো মনে আছে, আমি ইংলিশে 5টা নাকি 6টা বই কিনছি এডমিশন টেস্টের সময়, ভালো লাগছে, কিনছি সবগুলো ফল পাইছি। ঠিক আছে, তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, তোমার এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা উঠে যাবে। তুমি ঢাকা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তুমি কয়েকটা টিউশন করলো তো তুমি প্রতি মাসে প্রায় 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবা। তোমার একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেল, তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় 12টা সাবজেক্টে পড়ো, পিছনে এর ট্যাগলাইনটা যদি তোমার চলে আসে, তুমি এটা ইউজ করো, তুমি বিভিন্ন বিভিন্ন জায়গায় টিউশন করাই, কোচিং পড়ানোর মাধ্যমে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা। এটা আমি সেকেন্ড ইয়ার থেকে করে আসতেছি, বাদে কোনো একটা টাকা নিতে হয়নি। ঠিক আছে, সেকেন্ড ইয়ার থেকে আমি ভালো টাকা ইনকাম করছি, পড়াশোনা চালাচ্ছি, নিজের মতো খরচ করতেছি, তাহলে এগুলো আসবে। আমি আবারও কিভাবে আসবে, তোমার নিজের মতো বলে চিন্তাগুলো করতে হবে এবার। ঠিক আছে, ইম্পর্টেন্ট, আমি আবার খুবই ইম্পর্টেন্ট, এই সময়টা নষ্ট করিও না। এই সময়টা ঈদ, শপিং করবো, এগুলো বলে নষ্ট করিও না। ঠিক আছে, প্রয়োজনে বই কিনো, তাও ভালো। ঠিক আছে, আচ্ছা আমরা এবার আলোচনা করবো কর্মীসংস্থান। কর্মীসংস্থান আসলে কি? অনেক কিছু বলছি, গুরুত্বপূর্ণ কথা। কর্মীসংস্থান কি? আমরা জানি কর্মীসংস্থান হচ্ছে কর্মী সংগ্রহ থেকে শুরু করে কর্মী নিয়োগ, কর্মী নির্বাচন। ঠিক আছে, কর্মী সংগ্রহ থেকে শুরু করে কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, কর্মীদেরকে প্রশিক্ষণ সহ যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রমে কর্মীসংস্থান বলে। তাহলে কর্মীসংস্থান বলতে আমরা কি বুঝি আসলে? কর্মী সংগ্রহ থেকে শুরু করে কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ দেওয়া, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহ যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রমকে কর্মীসংস্থান বলে, যেটি বর্তমানে কাজ করে কি নামে? এছাড়াও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানব সম্পদ ব্যবস্থাপনা, যেটা জনক বলছিলাম আমরা গত ক্লাসে, অ্যালটন মেও। ব্যবস্থাপনার জনককে, মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে, এইচআরএম এর জনককে অ্যালটন মেও, এইচআরএম এর জনককে অ্যালটন মেও। ঠিক আছে, আর আমরা জানি বর্তমান যে ডিপার্টমেন্ট কাজ করে, ডিপার্টমেন্ট থেকে বলছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটির পূর্ব নাম ছিল কি? পার্সোনাল ম্যানেজমেন্ট, ডাবল এন, পার্সোনাল ম্যানেজমেন্ট। তাহলে এইচআরএম এর পূর্ব নাম কি ছিল? যে আধুনিক যুগে কর্মীসংস্থানকে কি বলা হয়? আধুনিক যুগে দেখো, আধুনিক যুগে কর্মীসংস্থানকে বলা হয়, আধুনিক যুগে কর্মসংস্থানকে বলা হয় কি? এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যা মানব সম্পদ ব্যবস্থাপনা নামে পরিচিত। পূর্ববর্তী নাম কি ছিল? পার্সোনাল ম্যানেজমেন্ট, পরীক্ষা আসছিল। পূর্ববর্তী নাম কি ছিল? পার্সোনাল না, পার্সোনাল, ডাবল এম হবে, পার্সোনাল ম্যানেজমেন্ট। আর কর্মী সংস্থার মধ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রদায়ন, সংস্থাপন, প্রশিক্ষণ, মূল্যায়ন ইত্যাদি কার্যক্রমকে কি বলা হয়? কর্মী সংস্থান বলা হয়। ঠিক আছে, আচ্ছা এটি একটি চলমান, অবিরাম, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। চলমান, অবিরাম এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কর্মী সংগ্রহ মানে কি? কর্মীদেরকে নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসা, কর্মীদেরকে আবেদনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে কি? কর্মী সংগ্রহ। আর কর্মী নির্বাচন কি? অনেকগুলো কর্মী থেকে উপযুক্ত কর্মীদেরকে বাছাই করা, এটাকে বলা হচ্ছে কর্মী নির্বাচন। একদম একদম বিষয়টাকে এভাবে চিন্তা করবো সহজে। তাহলে কর্মীদেরকে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসাকে আমরা বলছি কর্মী সংগ্রহ। আর অনেকগুলো কর্মী থেকে সবচেয়ে উপযুক্ত কর্মীদের বাছাই করা, সেটাকে আমরা বলছি কি? কর্মী নির্বাচন। ঠিক আছে, কর্মী নিয়োগ, আমরা যে কর্মীকে নিয়োগ দেব। প্রদায়ন মানে কি? প্রদায়ন বলতে বোঝানো হয় কর্মীদেরকে যেই জায়গার জন্য নেওয়া হয়েছে সেই জায়গায় তাদেরকে বসানো, সেটাকে বলা হচ্ছে কি? প্রদায়ন। সেটাকে বলা হচ্ছে কি? প্রদায়ন। তাহলে মনোনীত কর্মীদেরকে নির্দিষ্ট পদে নিয়োগ দেওয়া, যদি আমরা সংক্ষেপে বলি, মনোনীত কর্মীদের নির্দিষ্ট পদে নিয়োগ দেওয়া, সেটাকে বলা হচ্ছে প্রদায়ন।
মনোনীত কর্মীদেরকে নির্দিষ্ট পদে, আমি আবার বলছি, মনোনীত কর্মীদেরকে নির্দিষ্ট পদে নিয়োগ দেওয়া, সেটাকে বলা হচ্ছে কি পদায়ন। আর পদোন্নতি কি? পদোন্নতি মানে বর্তমান অবস্থান থেকে উপরের পদে উপনীত করা, এটা হচ্ছে পদোন্নতি। আর পদ অবনতি কি? বর্তমান পদ থেকে নিচের পদে নামিয়ে নেওয়া, এটাকে বলা হচ্ছে কি পদ অবনতি। এটাকে বলা হচ্ছে কি পদ অবনতি। এগুলোকে আমরা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পূর্ব নাম কি? পার্সোনাল ম্যাথ। একটু মনোযোগ দাও, সবাই আমার সাথে মুখে মুখে বলো। আমরা আমরা আমাদের সাথে অনেকে আছে মাশাআল্লাহ, তাদেরকে আমরা শেষ পর্যন্ত পাবো। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে। তোমরা একটু আমার সাথে মুখে মুখে বলবা। আবার হচ্ছে ক্লাসে শেষ, পড়া ক্লাসে শেষ। আমি যা বলতেছি আমার সাথে একটু মুখে বলবা, অহেতুক কোনো কমেন্ট করবা না। আমি যখন বলবো সব ক্লিয়ার কে দেন তুমি কমেন্ট করবা, অন্যথায় কমেন্ট করবা না, ঠিক আছে? আচ্ছা, কর্মী সংগ্রহ, আমরা যে বলছি কর্মীদেরকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে কর্মী সংগ্রহ। আর প্রাপ্ত কর্মীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করা, এটাকে বলা হচ্ছে কর্মী নির্বাচন, ঠিক আছে? কর্মী নিয়োগ, আচ্ছা, কর্মীদেরকে নিয়োগ দেওয়া। আর কর্মী পদায়ন মানে কি? মনোনীত কর্মীকে নির্দিষ্ট পদে নিয়োগ দান করাকে বলা হচ্ছে কর্মী পদায়ন বা কর্মী সংস্থাপন। মনোনীত কর্মীদেরকে নির্দিষ্ট পদে নিয়োগ দেওয়া, এটাকে বলা হচ্ছে কি কর্মী প্রদায়ন বা সংস্থাপন। প্রশিক্ষণ মানে কি? কর্মীদের কর্মদক্ষতা, আমরা জানি প্রশিক্ষণ মানে কি? কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাওয়ার জন্য যা কিছু করা হয় তাই প্রশিক্ষণ। কর্মীদের কাজের দক্ষতা বৃদ্ধি করার জন্য যা কিছু করা হয় তাই প্রশিক্ষণ। খুব সহজ। আচ্ছা, পদোন্নতি মানে কি? বর্তমান স্তর থেকে উপরের স্তর নিয়ে যাওয়া। আর পদোন্নতি মানে বর্তমান স্তর থেকে নিচের স্তরে নামিয়ে নেওয়া, এটা হচ্ছে পদ অবনতি, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবে। আচ্ছা, এরপর যদি আমরা বলি কর্মী সংগ্রহ উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে কি বাহ্যিক উৎস। তাহলে উৎস কয়টি? দুইটি। তাহলে আমরা যে অভ্যন্তরীণ গুলো মনে রাখি, বাকি সবগুলো কি বাহ্যিক। আমি আবার বলছি তুমি যত সহজে মনে রাখতে পারো, এখানে যেহেতু লিখিত নয়, যত সহজ তুমি মনে রাখতে, তাহলে অভ্যন্তরীণ কোনগুলো? অভ্যন্তরীণ খুব সহজে মনে রাখা যায়। পদোন্নতি, পদ অবনতি, বদলি, পদায়ন, ঠিক আছে? যে কারো সুপারিশ, এগুলোই তো অভ্যন্তরীণ, বুঝে যাচ্ছে। পদোন্নতি, পদ অবনতি, বদলি, ঠিক আছে, পদায়ন, যে কারো সুপারিশের মাধ্যমে কর্মী কর্মী সংগ্রহ করা, এটাকে আমরা বলতেছি কি অভ্যন্তরীণ। তাহলে অভ্যন্তরীণটা খুব সহজে মনে রাখা যায়। পদোন্নতি বা পদ অবনতি, বদলি, পদায়ন, যে কোনো বিভাগীয় ব্যবস্থা বা নিয়োজিত কর্মী, যে কারো সুপারিশ, তাহলে সেগুলোকে আমরা বলছি অভ্যন্তরীণ উৎস। তাহলে এগুলো আমার সাথে মুখে মুখে বলে যাও। পদোন্নতি, পদ অবনতি, বদলি, পদায়ন, যে কারো সুপারিশ অভ্যন্তরীণ। আর বাকিগুলো বাহ্যিক। বাকিগুলো কি বাহ্যিক। বাহ্যিকগুলো কি? বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাগত প্রতিষ্ঠান, ঠিক আছে? এগুলো আমরা একটু দেখে নিব। শ্রমিক সংঘ, এগুলো হচ্ছে কি বাহ্যিক। যদি সুপারিশটা চলে আসে, তাহলে সুপারিশ চলে আসলে আমরা সাথে সাথে উত্তর দিব অভ্যন্তরীণ। সুপারিশ আসলে আমরা যে কারো সুপারিশ বললে আমরা কি দিব? অভ্যন্তরীণ দিব। আর বাকিগুলো কি? পদোন্নতি, পদ অবনতি, বদলি, পদায়ন, যে কারো সুপারিশ। সবার এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো? আমাকে তোমরা এতটুকু পর্যন্ত 100% ক্লিয়ার কিনা বলো? একদম সবাই। আমি সবার কমেন্ট চাই এখন সবার কমেন্ট চাই। আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করব দেন তুমি তো কোয়েশ্চেন করতে পারো, সমস্যা নেই। এখন সবাই বলো 100% ক্লিয়ার কিনা। আমি অবশ্যই যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবো, আমার ক্লাসে আমি সবসময় বিশ্বাস করি যে তোমাদের 100% ক্লিয়ার হবে। আমি আমার খুব খারাপ লাগে তোমরা যখন ক্লাস থেকে সরে যাও বা ক্লাসে থাকো না, থাকার কথা, আফসোস লাগে তোমাদের জন্য, ঠিক আছে? মানে এই সময়টা তোমাদের ক্লাস থাকা উচিত, কিন্তু তোমরা ক্লাসে থাকতেছো না, এটা তোমাদের নিজেদের ক্ষতি করতেছো, ঠিক আছে? ক্ষতিটা করা যাবে না। আমি তোমাদেরকে শিখাবো, আমি শুধু এখানে পড়াবো না, আমি তোমাদেরকে শিখাবো যে কত সহজে তোমাকে মনে রাখা যায়, সেটাও আমি শিখাবো। আমি বলছি বই থেকে দেখে দেখে সবাই পড়তে পারে, কিন্তু আমি তোমাদেরকে শিখাবো, মুখে মুখে শেষ করার চেষ্টা করবো, তোমাদেরকে এটাও বোঝানোর চেষ্টা করবো যে কত সহজে এটাকে শেখা যায়, ঠিক আছে? এই বিষয়টা ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে? পরীক্ষার প্রশ্ন অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভালো লাগতেছে আমার। অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাই, ঠিক আছে? অনেকে ভালোবাসাও দিচ্ছে, ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো অভ্যন্তরীণ গুলো, বাকি সবগুলো কি বাদ। যে পদোন্নতি, পদ অবনতি, বদলি, পদায়ন, বিভাগীয় ব্যবস্থাপক, প্রধান ব্যবস্থাপক, যে কারো সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ, ঠিক আছে? এটা হচ্ছে কি অভ্যন্তরীণ উৎস, ঠিক আছে? আর বাকি বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাগত প্রতিষ্ঠান, চাকরি সন্ধানী বা চাকরি নিয়োগ কেন্দ্র, ঠিক আছে, কর্মসংস্থান কমিশন, শ্রমিক সংঘ, এগুলো সবগুলোই কি বাহ্যিক উৎস। আর উৎস কয়টি? দুইটি। এবার আসো কর্মী সংস্থান প্রক্রিয়া। তাহলে কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? প্রথম পদক্ষেপ হচ্ছে চাহিদা নির্ধারণ। কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? চাহিদা নির্ধারণ। আর পরীক্ষায় যদি আসে কর্মী সংস্থানের প্রথমে কোনটি আসে, আমরা উত্তর দিব কর্মী সংগ্রহ। কর্মী সংস্থানের প্রথমে কোনটি আসবে? স্বাভাবিকভাবে কর্মী সংস্থানের প্রথমে আসবে কি? কর্মী সংগ্রহ। আর আমরা জানি মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ কি? মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ বললে মানব সম্পদ পরিকল্পনা। যদি পরীক্ষা আসে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ কি বা এইচআরএম এর প্রথম পদক্ষেপ কি, আমরা উত্তর দিব মানব সম্পদ পরিকল্পনা। আর কর্মী সংস্থানের প্রথমে কোনটি আসে? আমরা বলবো কর্মী সংগ্রহ থেকে শুরু হয়। আমরা সংজ্ঞার সময় বলছিলাম কর্মী সংগ্রহ থেকে শুরু করে। তাহলে কর্মী সংগ্রহের প্রথমে কর্মী সংস্থানের প্রথমে কোনটি আসে? কর্মী সংগ্রহ। আর যদি পরীক্ষা আসে কর্মী সংস্থানের প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি, তাহলে আমরা উত্তর দিব চাহিদা নির্ধারণ।
কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ আসলে আমরা কি দিব? কর্মী সংস্থান। আবার বলছি, মনে রাখতে হবে, কর্মী সংস্থানের প্রথম পদক্ষেপ দিলে আমরা দিব কি? চাহিদা নির্ধারণ। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা কর্মী সংগ্রহ প্রক্রিয়া। কর্মী সংগ্রহ প্রক্রিয়া কয়টি? 3টি। এটা আমরা বেশি মনে রাখবো, এটা থেকে পরীক্ষা বেশি আসে। কর্মী সংগ্রহের প্রথম পদক্ষেপ কি? বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি। শেষ পদক্ষেপ কি? বিজ্ঞপ্তি প্রদান। তাহলে কর্মী সংগ্রহের প্রথম পদক্ষেপ কি? বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি। কোন বিভাগে কতজন লোক লাগবে, কোন বিভাগে কতজন লোক লাগবে তার একটা কি নেওয়া, আর পত্র দেওয়া যে কোন বিভাগে কতজন লোক লাগবে। এটা কর্মী সংগ্রহের এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। দেন আমরা জানি, দেন হচ্ছে উৎস নির্ধারণ। এটা কি পত্রিকায় দিবে নাকি টেলিভিশনে দিবে? যদি পত্রিকা ধরে নিলাম, উৎস নির্ধারণ করছে পত্রিকা, দেন পত্রিকায় বিজ্ঞপ্তিটা দিবে, বা বিডি জবসে বিজ্ঞপ্তিটা দিবে। তাহলে কর্মী সংগ্রহের প্রথম পদক্ষেপ কি? বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি। শেষ পদক্ষেপ কি? বিজ্ঞপ্তি প্রদান। এটা পরীক্ষা আসে বেশি। তাহলে আমরা উত্তর দিব কর্মী সংগ্রহের প্রথম পদক্ষেপ কি? কর্মী সংগ্রহের প্রথম পদক্ষেপ হচ্ছে বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি, আর শেষ পদক্ষেপ কি? বিজ্ঞপ্তি প্রদান। এটা আমরা মনে রাখবো, পরীক্ষা বেশি আসে। এবার আসো কর্মী নির্বাচন প্রক্রিয়া। দেখো প্রত্যেকটা পার্থক্য আছে, কর্মী সংস্থান, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন। নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? আবেদনপত্র গ্রহণ ও বাছাই। আবেদনপত্র গ্রহণ ও বাছাই, এটা প্রথম পদক্ষেপটা মনে রাখবা, আবেদনপত্র গ্রহণ ও বাছাই। আর পরীক্ষা যদি আসে কর্মী সংস্থানের প্রথমে কোনটি আসে, আমরা সচরাচর এভাবে প্রশ্ন আসলে আমরা উত্তর দিব কর্মী সংস্থানের প্রথমে আসে কর্মী সংগ্রহ। কর্মী সংস্থান প্রথমে কোনটি আসে, আমরা উত্তর দিব কর্মী সংগ্রহ। আর পদক্ষেপ বললে দিব চাহিদা নির্ধারণ। আর কর্মী সংগ্রহ বললে প্রথম পদক্ষেপ বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি, শেষ পদক্ষেপ বিজ্ঞপ্তি প্রদান। আমার সাথে মুখে মুখে বলে যাও। কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? আবেদনপত্র গ্রহণ ও বাছাই। এবার পদোন্নতি। পদোন্নতি হচ্ছে কি? বর্তমান পদ থেকে উপরের পদে, অপেক্ষাকৃত উপরের উচ্চ পদে উন্নত করা। আচ্ছা আচ্ছা, পদোন্নতির ক্ষেত্রে যখন বেতন বৃদ্ধি পায় না, তখন সেটাকে বলা হয় শুষ্ক পদোন্নতি। পদোন্নতির ক্ষেত্রে যখন বেতনটা বৃদ্ধি পাবে না, তখন সেটাকে বলা হচ্ছে শুষ্ক পদোন্নতি। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। আচ্ছা, পদোন্নতি ভিত্তি কয়টি? পদোন্নতি ভিত্তি হচ্ছে 3টি। কয়টি? 3টি। কি কি? একটা হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে। আর জ্যেষ্ঠতা বলতে কি বলছে? বয়সের ভিত্তিতে, বয়স বেশি হলে। আচ্ছা, তার 3টা পদোন্নতি ভিত্তি কয়টি? 3টা। বর্তমানে প্রাইভেট চাকরিতে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয়, আর পাবলিকে জ্যেষ্ঠতা এবং যোগ্যতা, অর্থাৎ বয়সকেও গুরুত্ব দেওয়া হয়, যোগ্যতারও গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর পদোন্নতির ভিত্তি হচ্ছে যোগ্যতা ও জ্যেষ্ঠতা। যোগ্যতা ও জ্যেষ্ঠতা, অর্থাৎ বয়স এবং যোগ্যতা দুইটাই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। কোনটির ক্ষেত্রে? বাংলাদেশের কিসের ক্ষেত্রে? সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এটা পরীক্ষা আসে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিচের কোনটিকে পদোন্নতির ভিত্তি হিসেবে ধরা হয়? আমরা উত্তর দিব জ্যেষ্ঠতা এবং যোগ্যতা। আর যদি আছে পাবলিক এই যে কোম্পানিগুলো আছে, সেক্ষেত্রে পদোন্নতির ভিত্তি কোনটি? আমরা উত্তর দিব অবশ্যই যোগ্যতা ভিত্তিক। পদোন্নতি বলতে আমরা কি বুঝি? বর্তমান পদ থেকে উপরের পদে উপনীত করা, এটাকে বলছে পদোন্নতি। আর পদোন্নতির ক্ষেত্রে যদি বেতনটা বৃদ্ধি না পায়, তখন তাকে আমরা বলবো শুষ্ক পদোন্নতি। তখন তাকে আমরা কি বলবো? শুষ্ক পদোন্নতি বলবো। আশা করবো ক্লিয়ার এতটুকু। এটা আমাকে মনে রাখতে হবে, বেশি আসে। কর্মী সংগ্রহের প্রথম পদক্ষেপ বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি, শেষ পদক্ষেপ বিজ্ঞপ্তি প্রদান। পরীক্ষায় বেশি আসে। প্রশিক্ষণ মানে কি? কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির কৌশলকে বলা হচ্ছে প্রশিক্ষণ। আমরা জানি কর্মীদের যেভাবে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হয়, কাজের দক্ষতা বৃদ্ধি করার যে কোনো পদ্ধতিকে আমরা বলবো কি? প্রশিক্ষণ। প্রশিক্ষণকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি 2 ভাগে। একটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, একটা হচ্ছে কাজের বাহিরে প্রশিক্ষণ। তাহলে কয় ভাবে? 2 ভাবে। একদম সহজে, তুমি একটা প্রতিষ্ঠানে জয়েন করছো, চাকরিতে জয়েন করছো। ওই প্রতিষ্ঠান তোমাকে যদি ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে, যে প্রতিষ্ঠানে তুমি জয়েন করছো, ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে যদি তোমাকে কাজ শেখানো হয়, তখন সেটাকে বলা হবে কাজের মাধ্যমে প্রশিক্ষণ। আর ওই প্রতিষ্ঠান যদি তোমাকে অন্য কোথাও বাহিরে পাঠিয়ে কাজ শেখায়, তখন সেটাকে বলা হচ্ছে কাজের বাহিরে প্রশিক্ষণ। তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে তুমি যদি কোনো কাজ শেখো, সেটাকে বলা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, অন দা জব ট্রেনিং। আর প্রতিষ্ঠান যদি তোমাকে অন্য কোথাও বাহিরে পাঠিয়ে কাজ শেখায়, তখন সেটাকে আমরা বলতেছি কি? কাজের বাহিরে প্রশিক্ষণ বা অফ দা জব ট্রেনিং। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে হলে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, আর প্রতিষ্ঠান তার নিজস্ব প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও পাঠিয়ে তোমাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, সেটাকে বলা হবে কাজের বাহিরে প্রশিক্ষণ বা অফ দা জব ট্রেনিং। আমরা সেটা মনে রাখবো। আচ্ছা, এই পদ্ধতি কর্মীকে দায়িত্বপ্রাপ্ত কাজের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এই পদ্ধতি কর্মীর কাজের বাইরে, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে কি দেওয়া হয়? প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক আছে, আমরা দেখতেছি একটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, অন দা জব ট্রেনিং, আর হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ, অফ দা জব ট্রেনিং। এবার একটু আর বড় রাখি, এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে কিরকম? নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ, অথবা নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ নয়। এভাবে পরীক্ষায় প্রশ্নটা আছে। অথবা পরীক্ষা আসে নিচে কোনটি অফ দা জব ট্রেনিং, অন্যটি আসে কি অফ দা জব ট্রেনিং কোনটি। তাহলে আমরা কিভাবে, আমরা যদি এই কাজের মাধ্যমে প্রশিক্ষণ এগুলো যদি আমরা মনে রাখি, তাহলে বাকি সবগুলো হচ্ছে কি? কাজের বাইরে প্রশিক্ষণ।
আমরা যদি এই 7-8টা মনে রাখতে পারি, বাকি সবগুলো কি আমরা ধরে নিব কাজের বাইরে প্রশিক্ষণ। তাহলে আমরা কাজের মাধ্যমে প্রশিক্ষণগুলো একটু মনে রাখার একটা পদ্ধতি দেখাই। আমি বলছি তোমাকে এবার মনে রাখতে পারো, প শি কু হা। প দিয়ে কয়টা? প দিয়ে আমরা ধরে নিচ্ছি, প দিয়ে হচ্ছে 1 2 3 4 5, আমরা 5টা। প দিয়ে হচ্ছে 5টা, সি দিয়ে একটা, কো দিয়ে একটা, হা দিয়ে একটা। তাহলে এই মোট কয়টা? এই মোট 8টি আমরা মনে রাখবো। মোট কয়টি? এই 8টি মনে রাখবো আমরা। কিভাবে? দেখো, প দিয়ে কয়টা বলছি আমরা? 5টা। আমরা কি বলছি? প শি কুহা, পশি কুহা। ঠিক আছে? প দিয়ে কয়টা? 5টা। সি দিয়ে একটা, কো দিয়ে একটা, হা দিয়ে একটা। তাহলে পশি কুহা, প দিয়ে কয়টা? 5টা। প দিয়ে 5টা গুলো কি কি? পদ পরিবর্তন, পদ আবর্তন, পদ পরিবর্তন বা পদ আবর্তন। ঠিক আছে? পর্যবেক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি। ঠিক আছে? এরপর হচ্ছে প্রবেশনা পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, প্রবেশনা পদ্ধতি। ঠিক আছে? পরিচিতিমূলক প্রশিক্ষণ, পরিচিতিমূলক প্রশিক্ষণ। আর হচ্ছে প্রদর্শন পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি। তাহলে এখানে প্রদর্শন পদ্ধতি না, আটটা কি আসবে? প্রদর্শন, প্রদর্শন পদ্ধতি। ঠিক আছে? তাহলে আমরা বলছি কয়টা? মোট মোট কয়টা? মোট হচ্ছে 8টা। সি দিয়ে শিক্ষানবিশ প্রশিক্ষণ, কো দিয়ে কোচিং, আর হা দিয়ে হাতে কলমে প্রশিক্ষণ। তাহলে প দিয়ে 5টা। আমার সাথে মুখে মুখে বলে যাও, প দিয়ে 5টা। আমরা আবার বলছি এখানে পরীক্ষা আসবে নিচের কোনটি? কাজের মাধ্যমে প্রশিক্ষণ। আমরা প দিয়ে 5টা মনে রাখবো কি? পদ পরিবর্তন বা পদ আবর্তন, পর্যবেক্ষণ পদ্ধতি, প্রবেশনা পদ্ধতি, পরিচিতিমূলক প্রশিক্ষণ, প্রদর্শন পদ্ধতি, প্রদর্শন, প্রদর্শন পদ্ধতি। ঠিক আছে? তাহলে আর আমার থাকবে কি? শিক্ষানবিশ প্রশিক্ষণ, আর হচ্ছে কোচিং, হাতে কলমে প্রশিক্ষণ। তাহলে একটু লিখে তো আমরা কি লিখছি? প্রশিক্ষণ প দিয়ে কয়টা? 5টা। প দিয়ে কয়টা? 5টা। পদ পরিবর্তন, পদ পরিবর্তন বা পদাবর্তন, পর্যবেক্ষণ, প্রবেশনা পদ্ধতি, পরিচিতিমূলক প্রশিক্ষণ, প্রদর্শন পদ্ধতি। মোট কয়টা? 5টা। শিক্ষানবিশ প্রশিক্ষণ, কোচিং, হাতে কলমে প্রশিক্ষণ। তাহলে আমরা ধরে নিচ্ছি কয়টা? কাজের মাধ্যমে প্রশিক্ষণ কয়টা? 8টা। কিভাবে মনে রাখবো? প্রশিক্ষহা, 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 আমরা এভাবে মনে রাখবো। তাহলে পদে কয়টা? 5টা। পদ পরিবর্তন, প্রবেশনা পদ্ধতি, পরিচিতিমূলক প্রশিক্ষণ, পর্যবেক্ষণ পদ্ধতি, আর হচ্ছে কি? প্রদর্শন পদ্ধতি। ঠিক আছে? আর সি দিয়ে শিক্ষানবিশ প্রশিক্ষণ, শিক্ষানবিশ প্রশিক্ষণ, কো দিয়ে হচ্ছে কোচিং, আর হা দিয়ে হাতে কলমে প্রশিক্ষণ। ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা বলো? কাজের মাধ্যমে প্রশিক্ষণ সবার মন থাকবে কিনা বলো? অন দ্য জব ট্রেনিং সবার মন থাকবে কিনা বলো? পদে 5টা। আমি আবার সেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই, আসবে। নিজের কোনটি? কাজের মাধ্যমে প্রশিক্ষণ অথবা কাজের বাইরে। আমরা একটা মনে রাখলে চলবে। সহজে আমরা চেষ্টা করবো যে সহজে কিভাবে মনে রাখা যায়, সহজে কিভাবে মনে রাখা যায়। তাহলে কি বলছি? প্রশিক্ষহা, কি বলছি? পদে কয়টা? 5টা। পদ পরিবর্তন, প্রবেশনা পদ্ধতি, পদ পরিবর্তন, প্রবেশনা পদ্ধতি, পরিচিতিমূলক প্রশিক্ষণ, পর্যবেক্ষণ পদ্ধতি, তার কি? প্রদর্শন পদ্ধতি। ঠিক আছে? আর শিক্ষানবিশ প্রশিক্ষণ, কোচিং, হাতে কলমে প্রশিক্ষণ, প্রশিক্ষণ। সবাই কমেন্টে জানো এটা ক্লিয়ার কিনা সবাই? এটা সবার ক্লিয়ার কিনা বলো? কাজের মাধ্যমে প্রশিক্ষণ গুলো সবার মনে থাকবে কিনা বলো? কাজের মাধ্যমে প্রশিক্ষণ সবার ক্লিয়ার কিনা বলো? কাজের মাধ্যমে প্রশিক্ষণ সবার ক্লিয়ার কিনা বলো? কমেন্টে দ্রুত জানাও কাজের মাধ্যমে প্রশিক্ষণ সবার ক্লিয়ার কিনা বলো? কাজের মাধ্যমে প্রশিক্ষণ সবার ক্লিয়ার কিনা বলো? কাজের মাধ্যমে প্রশিক্ষণ সবার ক্লিয়ার কিনা বলো? দ্রুত জানাও। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা আমাদের সাথে অনেকেই জয়েন করছে, আমরা আমাদের সাথে অনেকেই আছেন মাশাআল্লাহ, সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এগুলো হচ্ছে কাজের মাধ্যমে। আর কাজের বাইরে প্রশিক্ষণ, বাকি সবগুলো কি? কাজের বাইরে প্রশিক্ষণ। ঠিক আছে? আমরা এখানে ভিতরে গুলো আমরা একটু দেখে নিব। এখানে ইংলিশ নামগুলো একটু মনে রাখবা। শিক্ষানবিশ প্রশিক্ষণ ইংলিশটা কি, তারপর পদ পরিবর্তন ইংলিশটা কি, এগুলো একটু মনে রাখবা। যেমন শিক্ষানবিশ প্রশিক্ষণ কি? কোনো বিশেষ কাজ, কৌশল, পদ্ধতি শিক্ষানবিশকে আমরা বলছি কি? শিক্ষানবিশ প্রশিক্ষণ। এগুলো একবার দেখে নিবা। প্রবেশনা পদ্ধতি, এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে। একজন প্রশিক্ষণার্থী যখন একজন উচ্চ পর্যায়ের নির্বাহী দ্বারা অধীনে, বিশেষ অধীনে হাতে কলমে শিক্ষা নেয়, তখন সেটাকে বলছে প্রবেশনা পদ্ধতি, যেটাকে আমরা ইন্টার্নশিপ বলি। আমরা জানি যে যেমন ডাক্তার কোন ছোট যে পড়াশোনা শেষ করতেছে, একটা বড় ডাক্তার অধীনে ইন্টার্ন করে, ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠানে যখন একজন নতুন কর্মকর্তা, নতুন চাকরিজীবী যখন একজন ঊর্ধ্বতনের নিকট হাতে কলমে প্রশিক্ষণ নিবে, তখন সেটাকে আমরা বলছি কি? প্রবেশনা পদ্ধতি। সেটাকে আমরা বলছি কি? প্রবেশনা পদ্ধতি। ঠিক আছে? এরপর আছে কোচিং। আমরা জানি একজন সুপারভাইজার অধীনে অনেকজনকে কি করা, অধীনে কয়েকজন কর্মীকে নির্দিষ্ট করে প্রশিক্ষণ দেওয়া, এটাকে বলা হচ্ছে কোচিং পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে? এগুলো তবে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা আসে কিরকম? পরীক্ষা আসা হচ্ছে নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ আর নিচের কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ। যেমন আমরা জানি কাজের বাইরে প্রশিক্ষণের মধ্যে এগুলো একটু দেখে নিবা। যদি আমরা বলি এখান থেকে সেমিনার, সেমিনার আর একটা কি আছে? অধিবেশন।
সেমিনার হচ্ছে একটা বিষয় হয়, সেমিনার হচ্ছে যেগুলো একটা নির্দিষ্ট বিষয়ের উপর হয় সেটা হচ্ছে সেমিনার। আমরা অনেক সময় দেখি সেমিনার হচ্ছে কোন একটা বিষয়ে, কোন একটা বিষয়, ধর আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে চান্স পাওয়ার জন্য কি কি দরকার তার বিষয়ে একটা সেমিনার, তার মানে একটা নির্দিষ্ট বিষয়ে। যখন একাধিক বিষয়ে কোনো কিছু হয় তখন সেটাকে আমরা বলছি অধিবেশন। নির্দিষ্ট বিষয়ের উপর যদি কোনো আলোচনা হয়, আলোচনার জন্য তোমাকে শেখার জন্য পাঠানো হয় বাইরে, তখন সেটাকে বলবে সেমিনার। আর তোমাকে অনেকগুলো বিষয় যখন ছোট ছোট আকার বিভিন্ন অধিবেশন শেখানো হবে, তখন সেটাকে আমরা বলছি অধিবেশন। দেখো, সেমিনার হয় কি নির্দিষ্ট বিষয়ের উপর, নির্দিষ্ট বিষয়ের উপর, আর অধিবেশন হয় একাধিক শিক্ষার্থী একাধিক অধিবেশনে, একাধিক বিষয়, এক একটি বিষয়, এক এক অধিবেশনে এক একটি বিষয়ে আলোচনা করা হয়। তাহলে এগুলো হচ্ছে অধিবেশন। এইভাবে একদম কিওয়ার্ড গুলোকে, আমি বলছি কিওয়ার্ড গুলোকে মাথায় রেখে তুমি শিখবা প্রত্যেকটা জায়গায়। পুরো লাইনটা মুখস্থ করার দরকার নেই, আমি আবার বলছি পুরো লাইনটা মুখস্থ করার দরকার নাই। সবসময় কিওয়ার্ডটাকে ফাইন্ড আউট করে, যেমন আমি সেমিনার বলছি কি একটা বিষয়ের উপর আলোচনা করা হয়, এটা সেমিনার, এটা থাকবেই পরীক্ষায়। যদি বলা হয় একটা বিষয়ের উপর আলোচনা করা হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি সেমিনার। আর যদি বলা হয় একাধিক অধিবেশন এক একটি বিষয়ে আলোচনা করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অধিবেশন। একদম এইভাবে সহজে এগুলো মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। আর আমি বলছি ইংলিশ নামগুলো একটু দেখে নিবে, পাশের ইংলিশ নামগুলো, ঠিক আছে। বই থেকে, ইন্টার বই থেকে যে বই আছে সেটা থেকে ইংলিশ নামগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। নিজের কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের মধ্যে পড়ে না, দেখি দ্রুত জানাও, দেখি দ্রুত কমেন্টে জানাও। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। নিচের কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের মধ্যে পড়ে না? আমরা সবাই জানি, আমরা আমরা দেখছি, আমরা অনেকে উত্তর দেওয়া করছে। আমরা অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ আমাদের মনে আছে সবার। ভেরি গুড, সবাই হচ্ছে পদোন্নতি, ভেরি গুড। তাহলে কোনটি হবে? পদোন্নতি, আমরা সবাই জানি। পদোন্নতি, বদলি, পদায়ন, এগুলো সব দেখো। কোনটি অফ দ্য জব ট্রেনিং, প্রশিক্ষণ নয়? কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয়? এটা আমরা পারবো সবাই। আমরা হচ্ছে পদ পরিবর্তন বা পদ আবর্তন, পদ পরিবর্তন বা পদ আবর্তন, ঠিক আছে, আমরা সবাই পারতেছি, ভেরি গুড। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানব সম্পদ। আর কোনটি জীবনের শক্তি বলা হয়? তাহলে জীবনের শক্তি বললে আমরা দিব অর্থ। এগুলো একদম বেসিক প্রশ্ন। যদি বলা হয় প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আসে, গুরুত্বপূর্ণ সম্পদ হলে আমরা উত্তর দিব কি? মানব সম্পদ। আর যদি আসে কোম্পানির সবচেয়ে, কোম্পানির প্রতিষ্ঠানের জীবন শক্তি বলা হয় কোনটিকে, তখন আমরা উত্তর দিব অর্থকে। জীবন শক্তি বলা হয় কোনটিকে? অর্থকে, ঠিক আছে। ব্যবসার উৎপত্তির মূল কারণ কি? মানুষের অভাব। ব্যবসা সৃষ্টি হয় কোত্থেকে? আর্থিক লেনদেন থেকে। আমরা একদম বেসিক গুলোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট। মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম কি ছিল? এটা আমরা পড়ছি, পার্সোনাল ম্যানেজমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট। এবার আসলে নির্দেশনা ও নেতৃত্ব। নির্দেশনা কি? আমরা আমরা বলছিলাম নির্দেশনা মানে কি? নির্দেশনা বলতে বোঝানো হয় আদেশ, উপদেশ, পরামর্শ। আমি একদম সহজে মনে রাখবো, আদেশ, উপদেশ, পরামর্শ। তাহলে একটা প্রতিষ্ঠানের কাজ আদায় করতে চাইলে আদেশ দিতে হবে, উপদেশ দিতে হবে, পরামর্শ দিতে হবে। এইটাকে আমরা বলছি কি? নির্দেশনা। অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে আদেশ, উপদেশ, পরামর্শ দেওয়াকে আমরা কি বলতেছি? নির্দেশনা বলতেছি। তাহলে নির্দেশনা বলতে কি বুঝলো? আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ, মূলত এগুলো হচ্ছে কি? নির্দেশনা। আলাদা করে মুখস্থ হওয়ার দরকার নেই, ঠিক আছে। আমরা জানি পরিকল্পনা কার্যের রূপরেখা প্রণয়ন করে, সংগঠন কার্যের মধ্যে কি যোগসূত্র স্থাপন, আর নির্দেশনা কার্যকে গতিশীল করে। অর্থাৎ নির্দেশনার মাধ্যমে কাজগুলো কি পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত, পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কাজগুলো গতিশীল ভাবে সঠিকভাবে হয়। কিসের মাধ্যমে? একটা লাইন তৈরি করে, কিভাবে? নির্দেশনার মাধ্যমে। তুমি যদি পরিকল্পনা করে বসে থাকো তাহলে কাজ হবে না। পরিকল্পনা অনুযায়ী সবাইকে আদেশ, উপদেশ, পরামর্শ দেওয়ার মাধ্যমে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কাজ সবগুলো কি করতে হবে? গতিশীল ভাবে চালিয়ে যেতে হবে। যার কারণে বলা হয় থাকে নির্দেশনাকে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে কি ব্রিজ তৈরি করে, ঠিক আছে। পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে এরকম ব্রিজ তৈরি করে কে? এটা পরিকল্পনা, এটা নিয়ন্ত্রণ। আর এই ব্রিজটা তৈরি করে কে? নির্দেশনা। কারণ আদেশ, উপদেশ, পরামর্শ দেওয়ার মাধ্যমে এইটা কাজটি এখান থেকে এখানে পর্যন্ত গতিশীল করে নিয়ে যায় কে? নির্দেশনা। সেটা আমরা মনে রাখতে হবে। নির্দেশনা সংগঠনের উপরের স্তর থেকে নিচের স্তর দিকে ধাবিত হয়। উত্তম নির্দেশনা বৈশিষ্ট্য কি? যৌক্তিকতা, এগুলো আমাকে বুঝতে হবে, মাঝে এখান থেকে প্রশ্ন আসে। পূর্ণাঙ্গতা, সংক্ষিপ্ততা, যত সংক্ষিপ্ত হবে তত বেশি ভালো হবে, অতিরিক্ত হলে বুঝতে কষ্ট হবে কর্মীদের। সহজ বোধ্যতা রাখতে হবে। নিরবিচ্ছিন্নতা, অর্থাৎ কোনটার পরে কোনটা আসবে, একটা নির্দেশনা শেষ হওয়ার পূর্বে আরেকটা নির্দেশনা সম্পর্কে জানিয়ে দিতে হবে। নিরবিচ্ছিন্ন বলতে দেখো, একটি নির্দেশনা কার্য শেষ হওয়ার পূর্বে আরেকটি নির্দেশনা বিষয়বস্তু জানিয়ে দিতে হবে, এটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্নতা। এরপর আছে নিয়ম, এরপর আছে ক্ষেত্র বিবেচনা। আমি যখন নির্দেশনা প্রদান করব তখন অবশ্যই আমাকে কি, আমি যে যে নির্দেশনা প্রদান করব ওই সময় কর্মীদের ওই সময় কর্মীদেরকে মানসিক অবস্থা, তাদের সুযোগ সুবিধা বিবেচনা করে নির্দেশনা দিতে হবে। এটাকে বলা হচ্ছে কি? ক্ষেত্র বিবেচনা। দেখো,
কর্মীদের মন মানসিকতা সুযোগ সুবিধা বিবেচনা করে কি দেওয়া, নির্দেশনা দেওয়া, এটাকে বলা হচ্ছে ক্ষেত্র বিবেচনা। ঠিক আছে, ক্ষমতার সংরক্ষণ মানে কি? ক্ষমতার সংরক্ষণ বলতে এখানে আসলে মূলত বোঝানো হচ্ছে এটা না, ক্ষমতার সংরক্ষণ বলতে বোঝানো হচ্ছে পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিল থাকতে হবে। পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিল থাকতে হবে, এটাকে বলা হচ্ছে কি ক্রমধারা সংরক্ষণ। অর্থাৎ ক্রমধারা সংরক্ষণ যে কথা, নির্দেশনার ঐক্য একই কথা। আমরা নির্দেশনার ঐক্যটা কি বলছি, যে একটি পরিকল্পনা কেন্দ্রিক কাজ সবগুলো হইতে হবে, পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে, এটাকে বলা হচ্ছে নির্দেশনার ঐক্য। নির্দেশনার ঐক্য। আমি যদি কর্মীদেরকে বলি তুমি সবচেয়ে ভালো প্রোডাক্ট উৎপাদন করো কম খরচে, এটা কখনো হবে না। সবচেয়ে ভালো প্রোডাক্ট উৎপাদন করো যে পরিমাণ খরচ সেই পরিমাণ খরচে, এটা তার মানে একটা সামঞ্জস্যতা আছে, কথার মধ্যে কি আছে, সামঞ্জস্যতা থাকতে হবে, এটাকে আমরা বলছি কি নির্দেশনা। আজকে একটা কাজ বলছো তুমি, আগামীকালকে এই কাজটা তুমি এইভাবে করবা, আবার আগামীকাল সকালে এসে আমি কাজটা অন্যভাবে করবা তুমি, এটা বলা যাবে না। কারণ পূর্বে যে নির্দেশনা দিয়েছে সেই প্ল্যান অনুযায়ী কি সে কাজটা করার জন্য বসে আছে, আমি আটটা তাকে নির্দেশনা দিতে পারবো না। অর্থাৎ একটা কাজের জন্য দুই ধরনের নির্দেশনা করা সম্ভব না, উচিত না, এটাকে বলা হচ্ছে নির্দেশনা ঐক্য বা ক্রমধারা সংরক্ষণ। ক্রমধারা সংরক্ষণ। তাহলে দেখো, হেনরি ফেয়ল ক্ষমতার সংরক্ষণকে ব্যবস্থাপনার নীতি নির্দেশনার ঐক্যের সাথে তুলনা করেন। ঠিক আছে, অর্থাৎ পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে। ঠিক আছে, একটি পরিকল্পনা কেন্দ্রিক নির্দেশনা দিতে হবে, এটাকে আমরা বলছি কি নির্দেশনার ঐক্য বা ক্রমধারা সংরক্ষণ। নির্দেশনার ঐক্য বা ক্রমধারা সংরক্ষণ। আমাকে বলো এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টে জানো এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা কমেন্টে জানো? এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা কমেন্টে জানো? এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো? সবার 100% ক্লিয়ার কিনা? আমরা আশা করবো তোমাদেরকে আমরা শেষ পর্যন্ত ক্লাস পাবো, তোমরা যারা আছো ইনশাল্লাহ। আমরা দেখতেছি অনেকে বলা শুরু করছে ক্লিয়ার। আমরা আমাদের সাথে অনেকে আছেন, আমরা দেখতেছি মুশফিকুর, তারেক, ঠিক আছে, আকাশ, আমাদের সাথে অনেকে আছেন, জাফরিন, ঠিক আছে, আয়াব রহমান, ভেরি গুড, দীপ্ত, দেবনাথ, ঠিক আছে, মিনা, নাইম ইসলাম, ঠিক আছে, আসিফ হোসেন, আমরা আমরা অনেককে, নিশাত তাসনিম, আমরা অনেককে দেখতেছি, আমাদের সাথে অনেকে আছেন, সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে, সাকিব, শাহরিয়ার, আফরিন, রিপন, ঠিক আছে, আমাদেরকে সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, একটু মনোযোগ দিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নিরবিচ্ছিন্ন বলতে কি বোঝায়? নিরবিচ্ছিন্ন বলতে বোঝানো হয় একটি নির্দেশনা শেষ হওয়ার পূর্বে আরেকটি নির্দেশনা সম্পর্কে পূর্ব থেকে জানিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্নতা। আর ক্ষেত্র বিবেচনা বলতে কি বোঝানো? আমি যখন নির্দেশনা প্রদান করবো তখন কর্মীদের মন মানসিকতা এবং সুযোগ সুবিধা বিবেচনা করতে হবে, এটাকে বলা হচ্ছে কি ক্ষেত্র বিবেচনা। এটাকে বলা হচ্ছে কি ক্ষেত্র বিবেচনা। ঠিক আছে, এরপর আসো ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে প্রশাসনের সাথে নির্দেশনার সম্পর্ক। দেখো, নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? হৃৎপিণ্ড বলা হয়। নির্দেশনাকে প্রশাসনের কি হৃৎপিণ্ড বলা হয়। ঠিক আছে, নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? হৃৎপিণ্ড। আর হচ্ছে ব্যবস্থাপনা কি বলা হয়? প্রাণ বা চালিকা শক্তি। তাহলে নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়, নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? হৃৎপিণ্ড বলা হয়। ঠিক আছে, নির্দেশনাকে প্রশাসনে কি বলা হয়? হৃৎপিণ্ড বলা হয়। কারণ নির্দেশনা ছাড়া তো আসলে প্রশাসন কোনো কিছুই না। প্রশাসনের অন্যতম কাজ হচ্ছে কি সঠিকভাবে আদেশ প্রদান, পরামর্শ দেওয়া। ঠিক আছে, আচ্ছা, আর আমরা বলছি কি ব্যবস্থাপনার কি বলা হয়? প্রাণ বা চালিকা শক্তি। তাহলে নির্দেশনাকে ব্যবস্থাপনার কি বলা হয়? আমরা উত্তর দিব প্রাণ বা চালিকা শক্তি। প্রাণ বা চালিকা শক্তি, আমরা এটা বেশি মনে রাখবো। নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড, এটা বলেছেন মার্শাল ডিমর্গ। আর ব্যবস্থাপনা কি বলা হয়? প্রাণ বা চালিকা শক্তি। দেখো, নির্দেশনা পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক স্থাপন করে, পরিকল্পনার নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক স্থাপন করে আর সেতু বন্ধন তৈরি করে। দেখো, আমরা বলছি পরিকল্পনা থেকে এই নিয়ন্ত্রণ পর্যন্ত সঠিকভাবে সম্পাদনের জন্য কার ভূমিকা সবচেয়ে বেশি? নির্দেশনা। সঠিকভাবে আদেশ, উপদেশ, পরামর্শের মাধ্যমে সম্পাদন করা হয়। তাই বলা হচ্ছে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখে আমরা বলবো নির্দেশনা। সেতু বন্ধন তৈরি করে কে? নির্দেশনা। এগুলো একটু আমরা মনে রাখবো। প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়, ব্যবস্থাপনার প্রাণ বা চালিকা শক্তি বলা হয়। নির্দেশনার প্রকারভেদ। তত্ত্বাবধানের মধ্যে বসবে পদ্ধতি। তত্ত্বাবধান পদ্ধতি মানে কি? নির্দেশনা দানের পর কর্মীদেরকে পরামর্শ দেওয়া, উৎসাহ দেওয়া এবং পরিচালনা প্রদান করার মাধ্যমে নির্দেশ প্রদান করা, কাজ আদায় করে নেওয়া। ঠিক আছে, কাজ আদায় করে নেওয়া, এটা হচ্ছে তত্ত্বাবধান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি গুরুত্বপূর্ণ গুলো আলোচনা করি। এটা হচ্ছে নির্ধারিত বা আদর্শ পদ্ধতি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস স্থাপন বা পদ্ধতি সৃষ্টি, এই দুইটা নিয়ে আমি একটা আলোচনা করি। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। প্রথম আসলে নির্ধারিত বা আদর্শ বা স্থায়ী পদ্ধতি, এটা নির্দেশনার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। নির্ধারিত বা স্থায়ী পদ্ধতি। নির্ধারিত বা স্থায়ী পদ্ধতি বলতে এখানে তো নির্ধারিত বলাই আছে। তার মানে কি, যে নির্দেশনা একবার প্রদান করা হবে, তারপর বুঝিয়ে দেওয়া হবে,
তুমি পরবর্তীতে ওই কাজটা যতবারই করবে একই নির্দেশনা মেনে চলবা। তুমি ওই কাজটা পরবর্তী যতবার তুমি করবা একই নির্দেশনা মেনে চলবা। এটাকে আমরা বলতেছি কি আদর্শ পদ্ধতি। তোমাকে আমি একটা কাজ বলছি, তুমি এই কাজটা এভাবে করো, এবং তোমাকে আমি এটাও বলে দিচ্ছি এই একই কাজটা যতবার তোমার সামনে আসবে, আজকে তোমাকে আমি যেভাবে বলছি তুমি ঠিক সেভাবেই করবা। তার মানে কোন নির্দেশনা শুধুমাত্র একবার প্রদান করা হয়, পরবর্তীতে একই নির্দেশনা মেনে চলতে হয়। আমরা উত্তর দিব নির্ধারিত বা আদর্শ পদ্ধতি। নির্ধারিত বা আদর্শ পদ্ধতি একবার প্রদান করা হয়, এই নির্দেশনা সারা জীবন মেনে চলতে হয়, যতদিন পর্যন্ত সেই প্রতিষ্ঠানে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রত্যয় সৃষ্টি। দেখো বিশ্বাস স্থাপন বা প্রত্যয় সৃষ্টির মাধ্যমে বা আস্থা প্রদান পদ্ধতি, এটা কি আসলে? আচ্ছা, বোর্ডটা আবার একটু দেখে দিই। দেখো নির্দেশ একবারই প্রদান করা হয়, কর্মীর পরবর্তী একই ধরনের সমস্যার জন্য একই নির্দেশনা মেনে চলবে। আচ্ছা, সময় এবং শ্রম দুইটাই কি সাশ্রয় হয়। আচ্ছা, এবার বিশ্বাস স্থাপন এবং প্রত্যয় সৃষ্টি। বিশ্বাস স্থাপন এবং প্রত্যয় সৃষ্টি বলতে বোঝানো হচ্ছে, ধরো আমি আমি নির্দেশনা দিব কর্মীদেরকে, দেওয়ার আগে কর্মীদের সাথে আমি এমন আচার ব্যবহার করব যার কারণে তারা আমার প্রতি একটা বিশ্বাস স্থাপন করে। আমার আচার আচরণের মাধ্যমে একটা বিশ্বাস স্থাপন হয়ে যায়, আমার প্রতি একটা ট্রাস্ট ক্রিয়েট হয়, দেন আমি তাদেরকে নির্দেশনা প্রদান করবো। তাহলে প্রথমে কাজ কি? তাদের একটা বিশ্বাস স্থাপন করা। দেখো নির্দেশক নিজের ব্যক্তিত্ব, আচরণ এবং সফল নেতৃত্বের মাধ্যমে কর্মীদের কাছে জনপ্রিয় এবং আস্থাভাজন হয়ে ওঠে, এবং পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে নির্দেশনা প্রদান করে। ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে কর্মীদের নির্দেশনা প্রদান করে, এবং কর্মীরাও বিশ্বাস ও নির্ভরতার সাথে নির্দেশকের সিদ্ধান্ত পালনে আগ্রহী হয়। ঠিক আছে, তাহলে প্রত্যয় সৃষ্টি বা আত্মবিশ্বাস, কর্মীদের মাঝে আগে আচার আচরণ ব্যবহারের মাধ্যমে একটা আত্মবিশ্বাস ক্রিয়েট করে দেবো আমার সম্পর্কে, দেন আমি তাদেরকে সঠিকভাবে নির্দেশনা প্রদান করব। এটাকে বলা হচ্ছে কি আত্মবিশ্বাস বা প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা প্রদান করা। আত্মবিশ্বাস বা প্রত্যয় সৃষ্টির মাধ্যমে আমরা হচ্ছে বিশ্বাস স্থাপন বা প্রত্যয় সৃষ্টি বা আত্মবিশ্বাস সৃষ্টির মাধ্যমে কি করা, স্থাপন তৈরি করে নির্দেশনা প্রদান করা। এটা বলতেছি বিশ্বাস স্থাপন বা প্রত্যয় সৃষ্টি পদ্ধতি বলা হয় এটাকে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এরপর দেখো নেতৃত্ব ভিত্তিক কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে স্বৈরাচারী, আমরা জানি ভয় ভীতির মাধ্যমে নির্দেশ প্রদান করা। একটা হচ্ছে পিতৃসুলভ, এখানে প্রয়োজনে পিতৃসুলভ মানে কি? পিতৃসুলভ বলতে বুঝলো আসলে আমাদের বাবারা যেরকম হয়, আমাদের বাবারা হচ্ছে আমরা সব ঠিকঠাক থাকলে কি আদর স্নেহ মায়া করবে, আর পড়াশোনা ঠিকভাবে না করলে, ঠিক আছে, দুষ্টুমি একটু বেশি করলে মায়েরও চলবে। তাহলে বাবারা একদিকে কি স্বৈরাচার, আর একদিকে হচ্ছে কি ঠিক থাকলে ঠিক থাকলে গণতান্ত্রিক, আর ঠিক না থাকলে স্বৈরাচার। স্বৈরাচার আমরা এটাও বলতে পারি। এটাকে আমরা বলছি পিতৃসুলভ। পিতৃসুলভ। ঠিক আছে। আচ্ছা, এখানে যদিও বা বেশিরভাগ ক্ষেত্রে বোঝানো হয় আসলে স্নেহ ও আন্তরিকতার মাধ্যমে নির্দেশ প্রদান করা। ঠিক আছে। আচ্ছা, মুক্ত বা লাগামী, যেখানে আমরা জানি ঊর্ধ্বতন যেখানে কি থাকে, ঊর্ধ্বতন কি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ ঊর্ধ্বতন কাজের প্রতি উদাসীন থাকে, কর্মীরা ইচ্ছা মতো কাজ সম্পাদন করে। পরামর্শমূলক নির্দেশনা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরামর্শমূলক নির্দেশনা অর্থাৎ কর্মীদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করার মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়। কর্মীদের সাথে আলাপ আলোচনা এবং পরামর্শ করার মাধ্যমে নির্দেশনা, এটিকে বলা হয় কি গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়। পরীক্ষা একটা প্রশ্ন আসে, নিচের কোন নির্দেশনাকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়? আমরা উত্তর দিব পরামর্শমূলক নির্দেশনাকে। কোন নির্দেশনাকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়? আমরা উত্তর দিব কি? আমরা উত্তর দিব পরামর্শমূলক নির্দেশনাকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়। কারণ কারণটা কি? এটা তো আমার মুখস্থ করার কথা না। কারণটা হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা মানে কি কর্মীদের সাথে আলাপ আলোচনা করা, আর আলাপ আলোচনা করার কাজ করা মানে তো গণতন্ত্র। সবার সাথে কথাবার্তা আলাপ আলোচনা করা, এটাই তো গণতন্ত্র। তাই বলা হচ্ছে কি পরামর্শমূলক নির্দেশনাকে বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, আশা করি এগুলো ক্লিয়ার। নির্দেশনা একবার প্রদান করলে সেটাকে আমরা বলছি কি আদর্শ বা নির্ধারিত পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, আর প্রথমে কি সৃষ্টি করা, বিশ্বাস স্থাপন করা, দেন নির্দেশনা দেওয়া, এটাকে আমরা বলছি কি বিশ্বাস স্থাপন বা প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা প্রদান। আর কর্মীদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে এটাকে বলা হচ্ছে ইনফরমেশন নির্দেশনা, এটাকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়। দেখো, গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়, এটি সবচেয়ে আধুনিক, এটি সবচেয়ে কি আধুনিক পদ্ধতি। নির্দেশনা তাহলে সবচেয়ে আধুনিক পদ্ধতি কি? পরামর্শমূলক নির্দেশনা। পরামর্শমূলক নির্দেশনা সবচেয়ে আধুনিক, সবচেয়ে উত্তম। ঠিক আছে, সবচেয়ে পছন্দনীয়। আমরা উত্তর দিব পরামর্শ। আর সবচেয়ে কি প্রাচীন এবং নেতিবাচক কোনটি? স্বৈরাচারী। স্বৈরাচারী। ঠিক আছে। আচ্ছা, এবার আসলে আমরা নেতৃত্ব, আমরা নেতৃত্ব আমরা এগুলো থেকে দেখি পরীক্ষা 1 নাম্বার করে পরীক্ষা আসে। নেতৃত্ব নির্দেশনা এগুলোকে 1 নাম্বার করে পরীক্ষা আসে। আমার ক্লাসটা এখন একটু মনোযোগ দিলে তুমি এই 1 নাম্বারটা ইনশাআল্লাহ তুমি পরীক্ষা পাবা, এটা আমি বলছি, তুমি পরীক্ষা অবশ্যই পাবা এই 1 নাম্বারটা। ঠিক আছে। আসলে নেতৃত্ব কি? লিড হইতে লিডারশিপ শব্দটি আসছে।
যার অর্থ হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব মানে কি, আমরা খুব সহজেই বলতে পারি নেতৃত্ব মানে হচ্ছে নেতৃত্বের কাজ কি, প্রভাবিত করা। নেতৃত্ব মানে কি, প্রভাবিত করা। তাহলে কর্মীদের কাজকে প্রভাবিত করার যে গুণ বা কৌশল তাকে বলা হচ্ছে নেতৃত্ব। তাহলে আমরা এটাও বলতে পারি নেতৃত্ব এক ধরনের গুণ বা কৌশল যার মাধ্যমে কর্মীদের কাজকে প্রভাবিত করা হয়। কর্মীদের কাজকে কি করা হয়, প্রভাবিত করা হয়। দেখো, প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের জন্য কোন দল বা মানুষের কার্যাবলীকে প্রভাবিত করাকে নেতৃত্ব বলে। নেতৃত্ব এক ধরনের কি বলছে, নেতৃত্ব একটি গুণ বা কৌশল। নেতৃত্ব এক ধরনের কি, গুণ বা কৌশল যা মানুষের কার্যাবলীকে কি করে, প্রভাবিত করে। আমরা এটা মনে রাখবো। মৌল বা প্রায়োগিক নেতৃত্ব, জনককে ফিটলার। কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কর্মকেন্দ্রিক, একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। তাহলে মৌল বা প্রায়োগিক নেতৃত্ব কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কর্মকেন্দ্রিক, একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। কর্মকেন্দ্রিক মানে কি, যেটা কাজকে প্রাধান্য দিবে স্বাভাবিকভাবে, তোমাকে এই কাজটা করে যেতে হবে, ওই কাজটা না করে তুমি আজকে বাসায় যেতে পারবা না, এই কয়েকদিনের মধ্যে এই কাজটা করতে হবে, এটাকে বলা হচ্ছে কর্মকেন্দ্রিক। আর কর্মী কেন্দ্রিক হচ্ছে কর্মীদের সুযোগ সুবিধা বিবেচনা করা, কর্মীদের মানবিক দিক বিবেচনা করা এবং কর্মীদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া। ঠিক আছে, তোমরা তোমাদের মানসিক অবস্থা এগুলোর উপর ভিত্তি করে কর্মীদেরকে কি করা, সুনির্দেশনা প্রদান করা, নেতৃত্ব প্রদান করা। কর্মীদেরকে কি প্রদান করা, নেতৃত্ব প্রদান করা। তাহলে দেখো, আমরা বলছি কি, এটি সহানুভূতি প্রবণ নেতৃত্ব বলা হয়, এটিকে সহানুভূতি প্রবণ নেতৃত্ব বলা হয়। কর্মীদের মানবিক দিক গুরুত্ব দেওয়া হয়, মানবিক দিক গুরুত্ব দেওয়া হয়। কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। তাহলে কোন নেতৃত্বের ক্ষেত্রে কর্মীদের মানবিক দিক বিবেচনা করা হয়? আমরা উত্তর দিব কর্মী কেন্দ্রিক। আমরা উত্তর দিব কি, কর্মকেন্দ্রিক, কর্মী কেন্দ্রিক। আর কোনটিতে কাজকে প্রাধান্য দেওয়া হয়? আমরা উত্তর দিব কর্মকেন্দ্রিক। কাজকে প্রাধান্য দেওয়া কোনটিতে, কর্মকেন্দ্রিক। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আমি আপনার এখান থেকে পরীক্ষা আসবে, এখান থেকে পরীক্ষা 100% আসবে, এখান থেকে পরীক্ষা 100% আসবে। মনে রাখা, এখান থেকে পরীক্ষা 100। ক্ষমতার ধরন যে নেতৃত্ব 4 প্রকার, ক্ষমতার ধরন যে নেতৃত্ব 4 প্রকার থেকে 100% পরীক্ষা আসবে। 100%, আমি আবার বলছি, মনোযোগ দাও, এখন শেষ হয়ে যাবে। 1 নম্বর পরীক্ষা আসছে, তুমি পারবা, 100% পারবা, একটু মনোযোগ দাও। প্রথম আসি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বা প্রভুত্বমূলক নেতৃত্ব কি। আমরা জানি যেই নেতৃত্বে নেতা সকল ক্ষমতার অধিকারী, ভয়ভীতি এবং শাস্তি প্রয়োগ করার মাধ্যমে কাজ আদায় করে, ইচ্ছামতো কাজ আদায় করে নেতা, এটা সবচেয়ে প্রাচীন, সবচেয়ে নেতিবাচক। এখানে ক্ষমতার কেন্দ্রীয়করণ দেখা যায়। কেন্দ্রীয়করণ মানে ক্ষমতা ঊর্ধ্বতনের নিকট রেখে দেওয়া হয়। ঠিক আছে, এই ঊর্ধ্বতনের নিকট কি রেখে দেওয়া হয়, ইচ্ছা মতো নেতৃত্ব প্রদান করে। এটাকে আমরা বলতেছি কি, এটাতে আমরা বলতেছি কি বলছি, ক্ষমতার কেন্দ্রীয়করণ দেখা যায়। ক্ষমতা কি দেখা যায়, কেন্দ্রীয়করণ দেখা যায়। ক্ষমতা কি দেখা যায়, কেন্দ্রীয়করণ দেখা যায়। তাহলে কেন্দ্রীয়করণ দেখা যায়, ক্ষমতার নেতার নিকট কেন্দ্রীভূত থাকে, ভয়ভীতি প্রদর্শনের শাস্তি প্রদানের মাধ্যমে নেতৃত্ব প্রদান করে। নেতার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো, এটা কর্মীদের কাছে সবচেয়ে অপছন্দনীয়, সবচেয়ে নেতিবাচক, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে নেতিবাচক। নেতা ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর আমরা যদি থিওরি এক্স এর কর্মীদের জন্য প্রযোজ্য। আমরা জানি ডগলাস এন্ড ম্যাকগ্রেগর দুটো থিওরি প্রদান করে, একটা হচ্ছে এক্স থিওরি, আর একটা হচ্ছে ওয়াই থিওরি। এক্স থিওরি বলতে আসলে কি বোঝানো, মানুষ কাজ করতে চায় না, কাজের প্রতি অনীহা, কাজকে ভালোবাসে না। ঠিক আছে, এটা হচ্ছে এক্স থিওরি। মানুষ কাজ করতে চায় না, কাজের প্রতি অনীহা, কাজকে ভালোবাসে না, এটা হচ্ছে এক্স থিওরি। তাহলে যারা কাজ করতে চায় না, কাজের প্রতি অনীহা, তাদের জন্য কোন ধরনের নেতৃত্ব দরকার? স্বৈরতান্ত্রিক। কাজটা করে যাবি কই, তো বাসাও কাজ করবে, মাইক দিয়ে হলো তোকে কাজ করাবো। ঠিক আছে, তাহলে যারা কাজ করতে, বাংলাদেশের জন্য আসলে এই মানে এটাই সবচেয়ে মানে গ্রহণযোগ্য আর কি। ঠিক আছে, মায়ের উপর কোনো কাজ নাই। আচ্ছা, মানে মায়ের চেয়ে আর বেশি ভালো কিছু হইতে পারে না, মাইক দিলে সব ঠিকঠাক। তাহলে তোরা কাজ না করে যাবি কোথায়, মাইক দিয়ে হলো কাজ করাবো। তাহলে যারা কাজ করতে চায় না, কাজের প্রতি অনীহা, কাজের প্রতি ভালোবাসা নাই, অর্থাৎ যারা এক্স থিওরির লোক, এক্স থিওরির লোক, নেতিবাচক। এক্স থিওরি মানে কি, নেতিবাচক। তাদের জন্য কোনটি দরকার, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দরকার। পারফেক্ট, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব তাদের জন্য সবচেয়ে উপযোগী। এবার আসে স্বৈরতান্ত্রিকের বিপরীত কি, গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক। আমরা জানি এটি সবচেয়ে ইতিবাচক, সবচেয়ে পছন্দনীয়, সর্বোত্তম পদ্ধতি, সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে কি, সবচেয়ে আধুনিক পদ্ধতি কি, সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে কি, গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। দেখো, এটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ দেখা যায়, অর্থাৎ আলাপ আলোচনা করা হয়। আমরা যে কর্মীদেরকে যখন আলাপ আলোচনার অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলছি কি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীয় মানে কি, বিকেন্দ্রীকরণ বলতে বোঝানো হয় সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের ভূমিকাটা বৃদ্ধি করা, সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের ভূমিকাটা বৃদ্ধি করা। ঠিক আছে, আচ্ছা, আলাপ আলোচনা করে মাধ্যমে কি ওরা নেতৃত্ব প্রদান করা হয়। তারপরে থিওরি ওয়াই, আমরা যে ডগলাস ম্যাকগ্রেগর দুইটা থিওরি, একটা হচ্ছে থিওরি এক্স নেতিবাচক, আর থিওরি ওয়াই হচ্ছে ইতিবাচক। মানুষ কাজ করতে চায়, কাজকে ভালোবাসে। তাহলে যারা কাজ করতে চায় তাদের সাথে তো পরামর্শ করে কাজ আদায় করা যায়। এটি স্বৈরতান্ত্রিকের বিপরীত নেতৃত্ব, সবচেয়ে আধুনিক, ইতিবাচক এবং সর্বোত্তম নেতৃত্ব।
ঠিক আছে। আমরা জানি অংশগ্রহণমূলক বা গণতান্ত্রিক নেতৃত্ব সবচেয়ে আধুনিক ইতিবাচক ক্ষমতার বিকেন্দ্রীকরণ দেখা যায় থিওরি ওয়াই এর লোকদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এটি ইতিবাচক আধুনিক এবং সর্বোত্তম পদ্ধতি। এটা কর্মীদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে নির্দেশনা প্রদান করে এবং এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ দেখা যায়। এখন আমাকে বলো এই দুইটা সবার 100% ক্লিয়ার কিনা? এই দুইটা সবার 100% ক্লিয়ার কিনা বলো? এই দুইটা সবার 100% ক্লিয়ার কিনা? একদম সবাই বলো স্বৈরতান্ত্রিক আর গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক এই দুইটা সবার 100% ক্লিয়ার কিনা বলো? একদম সবার কমেন্ট দেখতে পাচ্ছি আমি, একদম সবার কমেন্ট। ফিরে আয়, তোরা ক্লাসে ফিরে আয়, ক্লাসে ফিরে আয়। আমরা দেখতেছি বায়া ক্লিয়ার, মিনা বলছে ক্লিয়ার, নীলা বলতেছে ক্লিয়ার, সামিনা জাহান, ঠিক আছে, আফরিন বলতেছে ক্লিয়ার, মাহমুদ বলতেছে ক্লিয়ার। আচ্ছা, এতটুকু সবার একদম 100% ক্লিয়ার কিনা? শাকির বলছে ক্লিয়ার, শান্ত বলছে ক্লিয়ার। আশা করবো সবার ক্লিয়ার। আসিফ বলছে ক্লিয়ার, ভেরি গুড। এবার সব পিতৃসুলভ নেতৃত্ব। এবার আমরা আসি পিতৃসুলভ। আমরা একটু আগে বলছিলাম আমাদের বাবারা আসলে কিরকম হয়। আমাদের বাবারা হচ্ছে আমাদের বাবারা আসলে কিরকম, আমরা একটু আগে বলছিলাম যে আমরা ঠিকঠাক থাকলে কি পড়াশোনা ঠিকভাবে চললে, ভালো ছেলের মতো চললে, ভালো মেয়ের মতো চললে বাবারা আমাদেরকে স্নেহ মায়ের মতো সবকিছু করে। আবার যদি পড়াশোনা ঠিকভাবে না করি, দুষ্টমি একটু বেশি করি, তাহলে মাইরও দিবে। তাহলে বাবারা হচ্ছে একদিকে গণতান্ত্রিক আর একদিকে স্বৈরতান্ত্রিক। ঠিক থাকলে গণতান্ত্রিক, ঠিক না থাকলে স্বৈরতান্ত্রিক। তাহলে গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক উভয়ের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কোন নেতৃত্বে? আমরা উত্তর দিব পিতৃসুলভ নেতৃত্বে। এটিকে স্বৈরতান্ত্রিকের আধুনিক সংস্করণ বলা হয়। এটাকে স্বৈরতান্ত্রিকের কি বলা হয়? আধুনিক সংস্করণ বলা হয়। তাহলে এটি স্বৈরাচারী নেতৃত্বের আধুনিক সংস্করণ বা উন্নত সংস্করণ। এটা পিতা প্রয়োজনে স্নেহ করে, প্রয়োজনে শাস্তিও প্রদান করে। তার মানে কি এখানে স্বৈরতান্ত্রিক এবং গণতান্ত্রিক দুইটারই বৈশিষ্ট্য পাওয়া যায়। ঠিক আছে, এটি ওটার উৎপত্তি হচ্ছে জাপানে এবং সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে কোথায়? জাপানে। এটার উৎপত্তি কোথায়? জাপানে, এবং সফলতার সহিত ব্যবহৃত হচ্ছে কোথায়? জাপানে। ঠিক আছে, এটা সবচেয়ে এটা স্বৈরাচারী নেতৃত্বের উন্নত সংস্করণ বলা হয়। মুক্ত বা লাগামহীন নেতৃত্ব, যেখানে কর্মীরা নেতা কর্মবিমুক্ত হয়, কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে। তাহলে আমরা জানি মুক্ত বা লাগামহীন বলতে কি বোঝানো হচ্ছে? নেতা কর্মবিমুখ আর কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি মুক্ত বা লাগামহীন। তাহলে পরীক্ষা আসে নিচের কোন ধরনের নেতৃত্বে নেতা কর্মবিমুখ থাকে? আমরা উত্তর দিই মুক্ত বা লাগামহীন। কোন নেতৃত্বে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে? আমরা উত্তর দিব মুক্ত বা লাগামহীন। কোন নেতৃত্বে কর্মীদের মানবিক দিক বিবেচনা করা হয়? তখন আমরা দিব কি কর্মী কেন্দ্রিক। কর্মীদের সুযোগ সুবিধা বিবেচনা করা হয়, তখন আমরা কি দিব কর্মী কেন্দ্রিক। আর কোন নেতৃত্বে কর্মীদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে নেতৃত্ব প্রদান করা হয়? আমরা দিব গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। ঠিক আছে, আর সবচেয়ে ইতিবাচক সর্বোত্তম আধুনিক পদ্ধতি কোনটি? গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক। ঠিক আছে, কোনটি জাপানের সফলতার সহিত ব্যবহৃত হচ্ছে? পিতৃসুলভ। কোনটিতে গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক দুটাই লক্ষ্য করা যায়? পিতৃসুলভ। কোনটিকে স্বৈরতান্ত্রিকের উন্নত সংস্করণ বলা হয়? পিতৃসুলভ। ঠিক আছে, আমার সাথে মুখে মুখে বলা যায়, একদম ক্লাসে শেষ আমি আবার বলছি, আমার সাথে মুখে বলে ক্লাস শেষ, বেসিকটা ক্লিয়ার হবে মনোযোগ সহকারে। ঠিক আছে, আশা করবো তোমাদের ক্লিয়ার, এতটুকু সবার ক্লিয়ার আশা করবো। অ্যাপি ফিডলার হচ্ছে আমরা আমরা বলছি অ্যাপি ফিডলার হচ্ছে মৌলভিত্তিক নেতৃত্বের জনক। অ্যাপি ফিডলার আমি আগে বলছি মৌলভিত্তিক নেতৃত্বের জনক। অ্যাপি ফিডলার হচ্ছে মৌলভিত্তিক নেতৃত্বের জনক, অর্থাৎ কর্মী এবং কর্মকেন্দ্রিকের জনক। কর্মী এবং কর্মকেন্দ্রিক নেতৃত্বের জনক হচ্ছে অ্যাপি ফিডলার। আচ্ছা, আশা করবো সবার ক্লিয়ার। আচ্ছা, আমরা দেখছি অনেকে বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, নেতার গুণাবলী আমরা জানি ব্যক্তিগত গুণাবলী, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, এগুলো। ঠিক আছে, মানসিক সততা, আত্মবিশ্বাস, পেশাগত সামাজিক নৈপুণ্য, পরিবর্তনশীল, এগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, কোন ধরনের নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে? কোন ধরনের নেতৃত্বে নেতা অনুসারীদের নিকট থেকে তথ্য আহ্বান করে? আমরা জানি কোনটি ক্ষেত্রে আলাপ আলোচনা করে, অর্থাৎ তথ্য গ্রহণ করে। তাহলে তাহলে এটাকে আমরা সবাই জানি, একটু আগে অংশগ্রহণ নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে। দেখো, তথ্য আহ্বান করে মানে কি? তাদের সাথে আলাপ আলোচনা করার সুযোগ দিয়ে থাকে। তার থেকে তথ্য নেতা অনুসারীদের মানে কর্মীদের থেকে তথ্য আহ্বান করে, অর্থাৎ আসো আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা, তোমরা বলো আমরা কিভাবে, তোমরা তোমরা বলো আমাকে আমরা কিভাবে কাজ করলে কাজটা সঠিকভাবে হবে।
তোমরা আমাকে বলো, ঠিক আছে? তার মানে কি, এটা হচ্ছে কি অংশগ্রহণমূলক নেতৃত্ব। কোন ধরনের নেতৃত্ব? অযত্ন অবাধ স্বাধীনতা ভোগ করে, আমরা একটু আগে বলছি মুক্ত বা লাগামহীন, মুক্ত বা লাগামহীন। উৎপাদন বৃদ্ধি, কর্মীদের ভালো মন্দ বিশেষভাবে বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব পরিচালিত হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। তাকে কি বলা হয়? কর্মী কেন্দ্রিক। দেখো এখানে এখানে এটা আসবে না, এটা হচ্ছে ভুলে আসছে এখানে। দেখো উৎপাদন কর্মীদের ভালো মন্দ, আমরা বলছি সুযোগ সুবিধা। আমি সুযোগ সুবিধা বলছি, এখানে ভালো মন্দ আসছে। আমি কি বলছি? সুযোগ সুবিধা বলছি, এখানে ভালো মন্দ আছে, কর্মীদের মানবিক দিক বিবেচনা করা হয়, সুযোগ সুবিধা বিবেচনা করা, একটু ঘুরে যাবে। আমি বলছি একটু চেঞ্জ করা যাবে পরীক্ষায়, ঠিক আছে? একটু পরিবর্তন আসতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে বলছিলাম ভালো সুযোগ সুবিধা আর কর্মীদের মানবিক দিক বিবেচনা করা হয়, ঠিক আছে? একটু পরিবর্তন করে এখানে আসবে। তাহলে এটাকে আমরা বলতেছি কি কর্মী কেন্দ্রিক। এটাকে আমরা কি বলছি? কর্মী কেন্দ্রিক। এখানে আছে কর্মীদের ভালো মন্দ বিশেষভাবে বিবেচনায় নিয়ে। তাহলে আমরা এখানে ভালো মন্দ বা আমরা বলছি মানবিক দিক অথবা আমরা বলছি সুযোগ সুবিধা, এটা আমরা উত্তর কি দিব? কর্মী কেন্দ্রিক, ঠিক আছে? একটু পরিবর্তন আসলো, তোমাকে একটু চিন্তা করে তুমি পারবা। 1 মাসের মধ্যে দোকানের বিক্রি বাড়াতে হবে, এটা এটা কোন ধরনের নেতৃত্ব হবে? বিক্রি বাড়াতে হবে, এটা কোন ধরনের নেতৃত্ব হবে? দেখি দ্রুত জানো। এটা হবে স্বৈরাচারী, স্বৈরাচারী পদ্ধতি। অর্থাৎ এখানে ফোর্স করা যে এই কাজটা তোমাকে করতে হবে ইচ্ছা মতো, ও নেতা ইচ্ছা মতো তোমাকে ফোর্স করে কাজটা এখানে বলাই দিচ্ছে। 1 মাসের মধ্যে দোকানে বিক্রি বাড়াতে হবে, এখানে একটা কি করা হচ্ছে? তোমাকে নির্দেশনা একটা এখানে কি হচ্ছে? তোমাকে একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, চাপ প্রয়োগের মাধ্যমে কাজ আদায় করার চেষ্টা করছে। তার মানে এটা হচ্ছে স্বৈরাচারী পদ্ধতি, ঠিক আছে? আমরা এরপরে আমরা এখন আলোচনা করবো প্রেষণা নিয়ে, ঠিক আছে? একটু একটু বুঝে বুঝে তুমি যে প্রশ্নগুলো পড়ে একটু বুঝে বুঝে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো, তখন তোমার জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে। এখন আমরা আলোচনা করবো প্রেষণা। প্রেষণা অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে আমরা দেখি প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3টা প্রশ্ন আসবেই। প্রেষণা হচ্ছে এমন একটা অধ্যায় যেখান থেকে প্রতি বছর 2 থেকে 3টা পরীক্ষায় প্রশ্ন আসবেই, মানে কোনো হেজিটেশন ছাড়া, ঠিক আছে? সো প্রেষণাটা মনোযোগ দিয়ে আমরা প্রেষণাটা মনোযোগ সহকারে শেষ করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসের পর প্রেষণা থেকে যে প্রশ্ন আসবে না কেন তুমি পারবা, সেটা আমার বিশ্বাস, ঠিক আছে? প্রেষণা কি আমরা সবাই যদি বলি, প্রেষণা হচ্ছে কর্মীদেরকে আর্থিক এবং অনার্থিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কাজের প্রতি উৎসাহিত করা, অনুপ্রাণিত করা এবং পরোচিত করা। কি বলছি আমি? উৎসাহিত, অনুপ্রাণিত এবং পরোচিত করা। তাহলে পরোচিত করা বললে আমরা কি দিব? যদি বলা হয় পরীক্ষা যে আসে মানুষকে পরোচিত করা হচ্ছে, মানুষকে কি করা হচ্ছে? পরোচিত করা হচ্ছে। তাহলে পরোচিত করা বললে আমরা কি দিব? পরোচিত বললে, পরোচিত মানে হচ্ছে কোনো কিছু পেয়ে কাজ করা। পরোচিত বললে আমরা দিব কি? প্রেষণা। আর যদি পরীক্ষা আসে প্রভাবিত, প্রভাবিত বললে আমরা কি দিব? আমরা একটু আগে বলছি প্রভাবিত মানে হচ্ছে নেতৃত্ব, কোনো কিছু পেয়ে কাজ করা। আমি তোমাদেরকে বলছি তোমরা পড়াশোনা করো, তোমাদেরকে চকলেট দিব। তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে বেশি করে চকলেট দিব, তোমরা পড়াশোনা করো। তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো, চকলেট দিব। এখন তোমরা এটা পাওয়ার পর রাফি ভাইয়া চকলেট দিবে তাই পড়াশোনা করতেছে, তার মানে এটা হচ্ছে আমি আমাদের কোনো কিছু পেয়ে তোমরা পরিচিত, এটা হচ্ছে পরিচিত হওয়া। এটাকে আমরা বলছি কি? প্রেষণা, ঠিক আছে? আর তোমরা আমার কথা শুনে প্রভাবিত হয়ে পড়াশোনা করতেছো, এটা হচ্ছে নেতৃত্ব। আমার কথা শুনে আহ আমার কথা শুনে প্রভাবিত হয়ে তোমরা পড়াশোনা করতেছো, এটা হচ্ছে নেতৃত্ব, ঠিক আছে? আহ আচ্ছা, আমরা ক্লাসের পরে আসলে পিডিএফ তোমাদেরকে অ্যাড করে দিই, সমস্যা নেই। আমরা আজকে ক্লাস শেষে আমরা অলরেডি তোমাদেরকে পিডিএফ আমি তোমাদেরকে 5টা পিডিএফ অলরেডি অ্যাড করে দিছি। 7টা ক্লাসের 5টা পিডিএফ, ক্লাস 7টা কিন্তু পিডিএফ 5টা। আমি আবার বলছি ক্লাস 7টা কিন্তু পিডিএফ 5টা, সেটা আমরা অ্যাড করে নিচ্ছি। আমরা আজকেও তোমাদের একটা পিডিএফ আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? আমি ওই জায়গায় তোমাদেরকে অ্যাড করে দিই, তোমরা পেয়ে যাওয়া, টেনশন নাও দরকার নেই। তবে অনুরোধ করবো ক্লাসটা করো ভাই, ক্লাসটা করো, শুধু পিডিএফ পিডিএফ করিও না, ক্লাসটা করো, ঠিক আছে? যারা ক্লাস করবে তারাই ভালো করবে, শুধু আমার পিডিএফ নিয়ে পিডিএফ বা এগুলো নিয়ে তোমাদের কাজ হবে না। ক্লাসটা মনোযোগ কর, তারপর তোমার বাকিগুলো কাজ দিবে, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে মানুষকে প্রভাবিত করা বলে আমরা কি দিব? নেতৃত্ব। আর মানুষকে পরিচিত করা বলে আমরা কি দিব? প্রেরণা দিব। প্রভাবিত বললে নেতৃত্ব, আর পরিচিত বললে আমরা কি দিব? প্রেরণা দিব, ঠিক আছে? একটু মনে রাখবা। প্রেরণা আমি জানি এটি মোটিভেশন শব্দটি আসলে ল্যাটিন শব্দ মুভের থেকে, যার অর্থ হচ্ছে কি? চালনা করা, গতিশীল করা, পরিচালিত করা। প্রেরণা শব্দটি আসছে কি? মোটিভেশন শব্দটি আসছে ল্যাটিন শব্দ মুভের থেকে, যার অর্থ হচ্ছে কি? চালনা করা, গতিশীল করা। আমরা জানি প্রেরণা হচ্ছে মানুষকে কি অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, পরিচিত করা একটি প্রক্রিয়া, ঠিক আছে? ব্যবস্থাপনার কার্যাবলীর সাথে প্রেষণাটা সংযোগ করছে কে? ইএফএল ব্রিজ। আমরা সংযোগ মানে জানি ব্রিজ, এটি আমরা এটা চিন্তা করে প্রেষণা সংযোগ করছে কে? ইএফএল ব্রিজ। আমরা এবার মনে রাখবো, ঠিক আছে? এটা ওই যে বললাম না, নিজের মতো করে একটু রিলেট করে নাও, নিজের মতো করে রিলেট করে মনে রাখার চেষ্টা করা, নিজের মতো করে, ঠিক আছে? আচ্ছা, আশা করবো ক্লিয়ার।
আচ্ছা, এরপর যদি আসি আমরা আসলে দেখো এখানে এখানে এগুলো একটু দেখে নিবা। কার্য সম্পাদন বলতে কি বুঝানো? দক্ষতা এবং কাজ করার ইচ্ছা। ঠিক আছে, প্রেষণা উচ্চ মনোবল, এগুলো একবার দেখে বুঝতে গেলে কিছুই নেই। আমরা এখানে চলবো, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, পরীক্ষা আসবে। আমি বলছি এখান থেকে পরীক্ষা আসবেই। ঠিক আছে, একটু মনোযোগ দাও। 1 নাম্বার এখান থেকে আসবে, 1 নাম্বার এখান থেকে পরীক্ষা পাবা। প্রেষণাদানের উপায় কয়টি? আমরা জানি 2টি। এখানে একটা ইতিবাচক, একটা নেতিবাচক দিচ্ছে। নেতিবাচক গুলো প্রদ অবনতি, ভয় দেখিয়ে কাজ আদায় করে, শাস্তি প্রদান, বরখাস্ত, এগুলো যদিও আমরা অ্যাকচুয়ালি পেশনা বলি না। এখানে পেশনা বলতে আসলে এই দুটিকে বুঝায়, একটা হচ্ছে আর্থিক আর হচ্ছে অনার্থিক। যদি নেতিবাচক পেশনা আসে তাহলে আমরা উত্তর দিব পদ অবনতি করা, শাস্তি প্রদান, বরখাস্ত করা ইত্যাদি, ভয় দেখিয়ে কাজ আদায় করা, এটাকে নেতিবাচক পেশনা বলা হচ্ছে। মূলত আসলে এটা পেশনার মধ্যে যায় না। বর্তমান যুগে আমরা বলবো যে পেশনার মধ্যে একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে আর্থিক, আর একটা হচ্ছে অনার্থিক। তাহলে আর্থিক পেশনা, অনার্থিক পেশনা আমরা কিভাবে চিনবো? খুব সহজে আমি আজকে বুঝাবো, একদম সহজে বুঝাবো, মনোযোগ দাও। একদম খুব সহজে 100% ক্লিয়ার হবে। আর্থিক বলতে আমরা যেটা বুঝাবো, যেটা আমার 1 টাকারও লাভবান হবে, যেটা আমার আর্থিকভাবে আমি আর্থিকভাবে লাভবান হবো, এবং আর্থিকভাবে লাভবান হলে সবাই অনুপ্রাণিত হয়, এটাই স্বাভাবিক। আর্থিকভাবে তোমাকে যদি কেউ লাভবান করো, তুমি এমনিতে অনুপ্রাণিত হবে। তুমি কাজ করছো, তার জন্য তোমাকে টাকা দিচ্ছে, তুমি অনুপ্রাণিত হবে, স্বাভাবিক। তাহলে যেটা আর্থিকভাবে কর্মীরা লাভবান হবে, এটাকে আমরা বলতেছি কি? আর্থিক পেশনা। আর যেটা কর্মীরা আর্থিকভাবে লাভবান হবে না, কিন্তু মানসিকভাবে প্রশান্তি পাবে। আর্থিকভাবে লাভবান হবে না, কিন্তু মানসিকভাবে কি পাবে? প্রশান্তি পাবে, সেটাকে আমরা বলতেছি কি? অনার্থিক পেশনা। একদম খুব সহজ। আমি তোমাকে একটা কলম পুরস্কার দিচ্ছি, তোমার তো কলম তো তোমার প্রয়োজনীয় একটা জিনিস, এটা তোমার না হলে কিনতে হইতো। তাহলে এটা কিনতে হচ্ছে না, তার মানে এটা আর্থিক পেশনা। তোমাকে আমি থাকার জন্য বাসস্থান দিচ্ছি, আমি না দিলে, আমার প্রতিষ্ঠান যদি তোমাকে না দিত, তাহলে তোমার তো বাসা ভাড়া দিয়ে থাকতে হইতো। তো যে প্রতিষ্ঠান তুমি চাকরি করতেছো, ওই প্রতিষ্ঠান যদি ধরো আমার প্রতিষ্ঠান চাকরি করছো, আমি তোমাকে একটা টাকার জন্য একটা বাসস্থানের সুযোগ করে দিছি, একটা বাসা দিছি ফ্রিতে। তার মানে তোমার যদি এটা টাকা খরচ হইতো। ঠিক আছে, তোমাকে আমি চিকিৎসার সুবিধা দিচ্ছি, ঠিক আছে, তোমাকে আমি পরিবহন সুবিধা দিচ্ছি, তাহলে এগুলো তোমাকে যদি আমি না দিতাম, তোমার টাকা খরচ হইতো। তার মানে তোমার টাকা খরচ হচ্ছে না, আর্থিক। তুমি আমার প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করার সুযোগ পাচ্ছ কম টাকায়, আর্থিক। অন্য জায়গা থেকে বেশি টাকায় কিনতে হইতো, আর্থিক সুবিধা। তোমাকে রেশন সুবিধা দিচ্ছে সরকার, যে আর্মিদেরকে যে রেশন সুবিধা, চাল ডাল তেল দেয়, কম দামে দেয় বা ফ্রিতে দেয়, আর্থিক সুবিধা। এটা তো কিনতে হচ্ছে না। তাহলে তোমাকে এভাবে চিন্তা করতে হবে, এই জিনিসটা আমার আর কিনতে হচ্ছে না, এভাবে তোমাকে চিন্তা করতে হবে। এখন আমি যদি বলি তোমাকে প্রশংসা করা হচ্ছে, তুমি কাজ করছো, সবার সামনে তোমার প্রশংসা করা হচ্ছে, তোর টাকার কোনো লাভবান হচ্ছে না, আর্থিকভাবে তুমি কোনো লাভবান হচ্ছে না, কিন্তু মানসিক একটা প্রশান্তি পাচ্ছ, তোমার প্রশংসা করা হচ্ছে, অনার্থিক। তোমাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তোমার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, তুমি খুশি হচ্ছ, মানসিকভাবে খুশি হচ্ছ, অনার্থিক। কিন্তু প্রশিক্ষণ ভাতা বললে, প্রশিক্ষণ সাথে যদি ভাতা বলা হয়, প্রশিক্ষণ ভাতা দিচ্ছে, তখন সেটা কি? আর্থিক। পদোন্নতি, পদোন্নতি হওয়া মানে কি? তোমার কি বৃদ্ধি পাবে? আমরা বলছি বেতন বৃদ্ধি পাবে, আর্থিক। কিন্তু পদোন্নতি করার ফলে তোমার বেতন বৃদ্ধি পায়নি, এটাকে আমরা বলছি শুষ্ক পদোন্নতি। শুষ্ক পদোন্নতি, ঠিক আছে, এটাকে আমরা বলছি কি? অনার্থিক। শুষ্ক পদোন্নতি, এটাকে আমরা কি বলছি? অনার্থিক। তাহলে তোমাকে এভাবে চিন্তা করতে হবে, বিষয়গুলোকে তোমাকে এভাবে সহজ চিন্তা করতে হবে। যেটা দ্বারা কর্মীরা অর্থের দিক থেকে লাভবান হবে, সেটাকে আমরা বলতেছি কি? আর্থিক। আর যেটা দ্বারা অর্থের দিকে লাভবান হবে কিন্তু মানসিক সন্তুষ্টি পাবে, প্রশান্তি পাবে, সেটা হচ্ছে অনার্থিক। তোমাকে প্রশংসা করা হচ্ছে, তোমাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তোমাকে চাকরির নিরাপত্তা দেওয়া হচ্ছে, চাকরির নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে কি? সেগুলো তোমার অর্থ বৃদ্ধি করতেছে না, অনার্থিক। ঠিক আছে, তোমাকে এভাবে চিন্তা করতে হবে। আমরা জানি আর্থিকের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ন্যায্য বেতন। প্রধান হচ্ছে কি? ন্যায্য বেতন। আর্থিকের প্রধান কি? প্রধান কোনটি? ন্যায্য বেতন। আগে বেতন ঠিক, তারপর মুনাফার অংশ দেওয়া, বোনাস দেওয়া, ঋণ সুবিধা দেওয়া, ঠিক আছে, বাসস্থান সুবিধা, পরিবহন সুবিধা, চিকিৎসা সুবিধা, পুরস্কার, পদোন্নতি, রেশন সুবিধা, পণ্য উত্তোলন, বীমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড। তোমাকে বীমা সুবিধা দিচ্ছে, পেনশন দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা দিচ্ছে। তাহলে এগুলো সবগুলোই কি? আর্থিক। তাহলে তোমাকে একটা ক্ষমতা ব্যবহার করার সুযোগ দিচ্ছে, তোমাকে একটা ভালো চাকরি, একটা পদমর্যাদা দিচ্ছে, ঠিক আছে, চাকরির স্থায়িত্ব দিচ্ছে, সুন্দর একটা পরিবেশ দিচ্ছে, উত্তম ব্যবহার, তোমার আকর্ষণীয় কাজের প্রশংসা করতেছে, স্বীকৃতি দিচ্ছে, প্রশিক্ষণ সুবিধা, ঠিক আছে, তাহলে গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা সুযোগ দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি? অনার্থিক। এগুলো কি? অনার্থিক, কারণ এখানে কোনো অর্থের দিক থেকে কর্মীরা কোনো কি হচ্ছে না, লাভবান হচ্ছে না, ঠিক আছে, অর্থের দিক থেকে কোনো কি লাভবান হচ্ছে না। তাহলে এগুলো সবগুলো কি? অনার্থিক। আর এগুলো সবগুলো কি? আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে, এগুলো সবগুলো কি? আর্থিক। সবাই 100% ক্লিয়ার কিনা বলো? সবাই যারা মনোযোগী ছিল সবাই 100% ক্লিয়ার কিনা বলো? তাহলে পারবা কিনা বলো? এবার সবাই পারবা কিনা বলো, এখান থেকে আসলে যারা যারা আছো ক্লাসে সবাই পারবা কিনা বলো? 100%। একদম সবাই বলো, কারো কোনো সমস্যা থাকলে আমি আবার বলবো। তারা মুনাফার অংশ দিচ্ছে, আর্থিক। বোনাস দিচ্ছে, বোনাস মানে টাকা, আর্থিক। তার ঋণ সুবিধা, আর্থিকভাবে সুবিধা, কম সুদের ঋণ পাচ্ছে, এটা আর্থিক সুবিধা। বাসস্থান সুবিধা, তোমাকে বাসস্থান টাকা খরচ করতে হচ্ছে না, পরিবহনের জন্য টাকা খরচ করতে হচ্ছে না, তোমাকে ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে, সবগুলো আর্থিক, ঠিক আছে।
পণ্য উত্তোলন সুবিধা, বীমা, পেনশন, এগুলো সবগুলো আর্থিক, আর্থিকভাবে লাভ। সবার 100% ক্লিয়ার কিনা বল? 100% সবার ক্লিয়ার কিনা বল? 100% ক্লিয়ার কিনা বল? একদম। আমি আবার বলছি, যখন প্রশ্নটা পড়বা জাস্ট একটু চিন্তা করবা, আমি আবার বলছি একটু প্রশ্ন ঘুরাই দিবে, এটা স্বাভাবিক। প্রশ্ন একটু চেঞ্জ করে দিবে, এটাই স্বাভাবিক। একটু বললাম আমি বললাম মানবিক দিক, এখানে বলছে ভালো মন্দ চিন্তা করা। দেখো একটু চেঞ্জ তো পরীক্ষা আসতেই পারে, কিন্তু আল্লাহ তোমাকে একটা ব্রেন দিছে। আমি বলছি তোমাকে একটা ব্রেন দিছে, তুমি চিন্তা করতে পারবা। তুমি সেটা দিয়ে তুমি চিন্তা করো, তোমাকে রিলেট করতে হবে কোনটা যাচ্ছে। অপশনের মধ্যে 4টা অপশন দিয়ে কোনটা সবচেয়ে বেশি যাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর আমরা বলছি কি আর্থিক এবং অনার্থিকের মধ্যে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে আর্থিক, আবার আর্থিকের মধ্যে ন্যায্য বেতন, অনার্থিকের মধ্যে চাকরির স্থায়িত্ব। অনার্থিকের মধ্যে প্রধান কোনটি? চাকরির স্থায়িত্ব। অনার্থিকের প্রধান হচ্ছে কি চাকরির স্থায়িত্ব। আমরা দেখতেছি মাশাআল্লাহ আমাদের সাথে অনেকে আছে, আমরা আমাদের সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আরবি আক্তার, দিয়া, দিবা, ঠিক আছে, অন্তু দাস, ঠিক আছে, সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আশা করবো সবার ক্লিয়ার। এবার আসো আচ্ছা, এবার আসো দ্বি উপাদান মডেল। আমরা জানি এটা এটা কার দ্বি উপাদান মডেলটা কার? আমরা জানি দ্বি উপাদান মডেলটা হচ্ছে হার্জবার্গের। আমরা খুব সহজে এটা আমরা শেষ করবো। দ্বি উপাদান মডেলটা কার? আমরা জানি দ্বি উপাদান মডেলটা হচ্ছে ফ্রেডারিক হার্জবার্গের। তিনি 1959 সালে এই মডেলটি প্রদান করেন। 1959। তোমরা একটু আমি বলছি স্লাইডের চেয়ে, আমি বলছি স্লাইড, পিডিএফ, এগুলো 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 তুমি সব জায়গায় পাবা, কিন্তু তুমি ফিল করো আমার ক্লাসটা। আমি সবসময় এটা বলি, তোমাদের পিডিএফ দেওয়া হবে, এগুলো নিয়ে তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই, তোমরা পেয়ে যাও। তবে ক্লাসটা করো, মনোযোগ দাও। এগুলো দরকারই হবে না, পরীক্ষা তুমি পারবা। ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসটা। দেখো দ্বি উপাদান মডেল, এটা এটা কে দেন? এটা হচ্ছে ফ্রেডারিক হার্জবার্গ। কত সালে? 1959 সালে। 1959 সালে এটি তিনি প্রদান করেন। ফ্রেডারিক হার্জবার্গ। একটা হচ্ছে কি রক্ষণাবেক্ষণকারী উপাদান, যেটাকে আমরা বলি কি মেইনটেনেন্স বা হাইজিন উপাদান। হাইজিন নামে পরীক্ষা বেশি আসে, হাইজিন উপাদান। আরেকটা হচ্ছে কি প্রেষণা দানকারী উপাদান। প্রেষণা দানকারী উপাদান। তাহলে উপাদান কয়টি? দুইটি। একটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান, একটা হচ্ছে প্রেষণা দানকারী উপাদান। দেখো খুব সহজ আমি বুঝাবো তোমাদের, একটা অনুরোধ থাকবে খুব মনোযোগ সহকারে কমেন্ট না করো, খুব মনোযোগ সহকারে থাকো, এই দুটো তুমি বুঝতে পারবে। উনি কোন কোন প্রেক্ষাপটে দুইটাকে ভাগ করছে এবং তিনি কি মেইন করতেছে সেটা আমি বোঝানোর তোমাকে চেষ্টা করবো, শুধু মনোযোগটা দরকার। আচ্ছা দেখো, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণ উপাদান। রক্ষণাবেক্ষণ উপাদান বলতে তিনি আসলে বুঝাচ্ছেন কি? তিনি আসলে বুঝাচ্ছেন রক্ষণাবেক্ষণ উপাদানগুলো, তিনি বলতেছেন যে উপাদানগুলো একটি প্রতিষ্ঠানে আসলে থাকা বাধ্যতামূলক, যে উপাদানগুলো না থাকলে কর্মীরা কাজ করতে চাইবে না, যে উপাদানগুলো থাকা বাধ্যতামূলক না থাকলে কর্মীরা কাজ করতে চাইবে না, সন্তুষ্ট থাকবে না, যেগুলো না থাকলে অর্থাৎ থাকা বাধ্যতামূলক, এগুলোকে তিনি বলছেন রক্ষণাবেক্ষণ উপাদান। আর যে উপাদানগুলো থাকলে কর্মীরা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, সেগুলোকে তিনি বলতেছেন প্রেরণামূলক উপাদান। তাহলে দেখো তিনি রক্ষণাবেক্ষণ উপাদানগুলো আসলে কি বলছে? যেগুলো থাকা বাধ্যতামূলক। দেখো কোনগুলো, একটু চিন্তা করলে বোঝা যায়। প্রতিষ্ঠানের সঠিক নীতি ও কার্য পদ্ধতি অবশ্যই থাকতে হবে। সুন্দর কার্য পরিবেশ না থাকলে তুমি কখনোই কাজ করতে চাইবে না। সঠিক বেতন ও মজুরি অবশ্যই থাকতে হবে। সঠিক আন্তর্ব্যক্তিক সম্পর্ক, এটা না থাকলে তো প্রতিষ্ঠান তুমি থাকতে পারো না, তোমার সাথে তোমার কলিগের সাথে সম্পর্ক না থাকে। সঠিক তত্ত্বাবধান, ঠিক আছে, সঠিক চাকরির নিরাপত্তা, পদমর্যাদা, এগুলো না থাকলে তুমি কি কাজ করতে চাইবা? আমাকে বলো, এগুলো যদি না থাকে, যদি প্রতিষ্ঠান না থাকে, তুমি কখনো কাজ করতে চাইবে না। তার মানে এগুলো থাকা বাধ্যতামূলক, এগুলো থাকা বাধ্যতামূলক। এগুলো উনি বলছে কি রক্ষণাবেক্ষণ উপাদান। সঠিক, আমরা জানি সঠিক বেতন ও মজুরি দেওয়া, বেতন দেওয়া, সঠিক নীতি ও কার্য পদ্ধতি, সঠিক তত্ত্বাবধান, চাকরির পদমর্যাদা, ঠিক আছে, সঠিক পদমর্যাদা, ঠিক আছে, এগুলো থাকতেই হবে। এগুলো না থাকলে তুমি কাজ করতে চাইবে না, তুমি কাজ করতে চাইবে না। এখানে তো প্রতিষ্ঠান থাকতে টাকা তোমার ইচ্ছা থাকবে না। তাই আমরা বলছি এগুলোকে কি রক্ষণাবেক্ষণ উপাদান, যেগুলো থাকা বাধ্যতামূলক। না থাকলে দেখো, এগুলো যদি না থাকে তাহলে তুমি অসন্তুষ্টি হবে। এই উপাদানগুলো না থাকলে তুমি কি হবে? অসন্তুষ্টি হবে। যেগুলো থাকা উচিত, এগুলো যদি না থাকে তুমি খুশি থাকবা? অবশ্যই খুশি থাকবে না। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি একটা ক্লাসরুমে গেছো, ক্লাসরুমে ফ্যান থাকবে, এসি বাদ দিলাম, ফ্যান থাকবে, এটা তো অবশ্যই দরকার। তুমি কি প্রতিষ্ঠান যদি একটা প্রতিষ্ঠানে তুমি গেছো, এখানে ফ্যান থাকবে, এটাই স্বাভাবিক। তুমি কি ফ্যান দেখে বলো ওয়াও এখানে ফ্যান আছে ক্লাসরুমে? এটা কি বলার মতো কোনো কিছু আছে? তার মানে ফ্যান থাকলে এটা স্বাভাবিক, ফ্যান থাকলে এটা স্বাভাবিক, কিন্তু না থাকলে তুমি অসন্তুষ্ট। এসি তো দূরের কথা, ফ্যান না থাকলে তুমি অসন্তুষ্ট। তাহলে তুমি কি বলো ওয়াও এখানে ফ্যান আছে? না, এখন বলবো না, তো স্বাভাবিক, এটা থাকাই তো স্বাভাবিক। তার মানে কি এগুলো উপস্থিত থাকলে, যেগুলো থাকা বাধ্যতামূলক সেগুলো উপস্থিত থাকলে তুমি কি নিরপেক্ষ। আর না থাকলে, ফ্যান যদি না থাকে, এসি দূরের কথা, ফ্যান নাই, তাহলে তুমি অসন্তুষ্ট থাকবে।
এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই স্বাভাবিক একটা বিষয়। তাহলে রক্ষণাবেক্ষণ উপাদানগুলো থাকে, যদি যদি থাকে তাহলে কি তুমি থাকবে কি নিরপেক্ষ। ওই তো বললাম না, ফ্যান থাকে, ফ্যান যদি থাকে তুমি তুমি তো বলবা না যে ওয়াও এখানে ফ্যান আছে, এটা তো বলার দরকার নেই, তুমি নিরপেক্ষ থাকবে, এটা স্বাভাবিক, ফ্যান থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে, আর না থাকলে কোনো কিছুই নেই, এসি দূরের কথা ফ্যানে নেই, তুমি কি থাকবে অসন্তুষ্ট থাকবে। যেগুলো থাকা বাধ্যতামূলক, এগুলো না থাকলে তুমি অসন্তুষ্ট থাকবে, স্বাভাবিক। ঠিক আছে, এবার আসো প্রেষণামূলক। প্রেষণামূলক গুলো থাকলে তুমি ওয়াও, প্রেষণামূলক এসি আছে, ধরো এসি, এটা প্রেষণামূলক, ওয়াও থাকলে তুমি খুশি। আর না থাকলে না, সমস্যা নাই, ফ্যান নাই, এসি নাই, অন্তত ফ্যানটা তো আছে। তাহলে প্রেষণামূলক গুলো যদি থাকে, তুমি থাকে, তাহলে তুমি সন্তুষ্টি, আর না থাকলে তুমি নিরপেক্ষ। না থাকলে তুমি কি নিরপেক্ষ, অন্তপক্ষে কি আছে, অন্তপক্ষে তুমি চিন্তা করবো যে কি ফ্যান তো আছে। প্রেষণামূলক না থাকলেও কি আছে, প্রেষণামূলক বলতে আমরা কি বুঝছি, এসি। এসি না থাকলেও তুমি চিন্তা করবে যে না, না থাকলে সমস্যা নাই, ফ্যান তো আছে, এভাবে তুমি চিন্তা করো। ঠিক আছে, তাহলে এভাবে চিন্তা করলে তোমাদের সহজ হয়ে যায়। দেখো তাহলে প্রেশার ব্যাংকের উপাদানগুলো কি, কাজের স্বীকৃতি, দায়িত্ব, তোমার ইচ্ছা মতো দায়িত্ব পালন করতে হবে, তোমার পদোন্নতির সুযোগ থাকবে, তোমাকে বোনাস দেওয়া হবে, তোমাকে প্রতিষ্ঠান সুনাম ভালো একটা প্রতিষ্ঠান, তুমি সুনাম আছে এমন একটা প্রতিষ্ঠানে কাজ করে, এটা প্রেশনা। পুরস্কার পুরস্কার দেওয়া, উন্নতির সম্ভাবনা থাকা, ঠিক আছে, কাজের ধরন বাছাই করতে পারা, এগুলোকে আমরা বলছি কি প্রেশনা দানকারী বা মোটিভেশনাল ফ্যাক্টরস। এগুলো থাকলে তুমি সন্তুষ্ট থাকবে, আর না থাকলে তুমি নিরপেক্ষ থাকবে। ঠিক আছে, না থাকলে তুমি এসি না থাকলে তুমি কি অন্তকে ফ্যান তো আছে, এটা চিন্তা করে নিরপেক্ষ থাকবে। সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো। তাহলে রক্ষণাবেক্ষণের উপাদানগুলো কি, প্রতিষ্ঠান নীতি, কার্যপদ্ধতি, কার্য পরিবেশ, সঠিক বেতন ও আন্তর্বৃত্তি সম্পর্ক তত্ত্বাবধান, চাকরির নিরাপত্তা, পদোন্নতি, এগুলো থাকাই বাধ্যতামূলক। উপস্থিত থাকলে তুমি নিরপেক্ষ, না থাকলে তুমি অসন্তুষ্ট। আর প্রশ্নদানকারীগুলি কাজের স্বীকৃতি, দায়িত্ব, ইচ্ছা মতো দায়িত্ব পালন করতে পারা, পছন্দ অনুযায়ী দায়িত্ব নিতে পারা, পদোন্নতি সুযোগ, বোনাসের সুযোগ, প্রতিষ্ঠানের সুনাম, এগুলো থাকলে তুমি সন্তুষ্ট হবে। পুরস্কার দেওয়া, উন্নতি সম্পন্ন, কাজের ধরন মতো বেছে নিতে পারা, এগুলো থাকলে তুমি সন্তুষ্টি, না থাকলে তুমি কি নিরপেক্ষ। সবার 100% ক্লিয়ার কিনা বলো, সবার 100% ক্লিয়ার কিনা বলো, একদম সবার সবার, আমি আমি আবার বলছি সবার 100% ক্লিয়ার। এইভাবে চিন্তা করে এখান থেকে পরীক্ষা আসে, এখান থেকে পরীক্ষা আসে ইম্পর্টেন্ট, কোনটি রক্ষণাবেক্ষণ বা হাইজিন উপাদান, আর কোনটি প্রেশার দানকারী বা মোটিভেশনাল ফ্যাক্টরস পরীক্ষা আসে। সবাই 100% ক্লিয়ার কিনা বলো, সবাই 100% ক্লিয়ার কিনা। আমি সবার 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 দেখুন, এগুলো স্বাভাবিক, এগুলো দেখিয়ে বুঝাচ্ছে প্রতিষ্ঠান নীতি এবং কার্যপদ্ধতি, কার্য পরিবেশ, মজুরি, বেতন, আন্তর্ভিত্তিক সম্পর্ক, তত্ত্বাবধান, চাকরির নিরাপত্তা, এগুলো বুঝে যাচ্ছে, এগুলো হচ্ছে থাকা থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, এগুলো বলছি রক্ষণাবেক্ষণ উপাদান। আর যেগুলো থাকে তোমাকে অনুপ্রেরণা, কাজের স্বীকৃতি দেওয়া, তুমি পছন্দ অনুযায়ী দায়িত্ব বেছে নিতে পারা, পদোন্নতি সুযোগ, বোনাসের যদি সুনাম, পুরস্কার পাওয়া, উন্নতির সম্ভাবনা, ইচ্ছা মতো কাজের ধরন বেছে নেওয়া, এগুলো হচ্ছে কি রক্ষণ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রেরণা দানকারী উপাদান। আমাকে এভাবে মনে রাখতে হবে, আমি যেভাবে বলছি ঠিক এভাবে চিন্তা করে আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো থাকা উচিত, আর এগুলো থাকলে তুমি সন্তুষ্ট হবে। তাহলে আমরা যদি বলি রক্ষণাবেক্ষণ উপাদান যদি থাকে, তাহলে আমরা বলবো উপস্থিত থাকলে আমরা বলবো কি নিরপেক্ষ থাকবো, না থাকলে অসন্তুষ্টি। আর প্রেষণা দানকারী এগুলো কি থাকলে সন্তুষ্ট, না থাকলে আমি কি দেখবো নিরপেক্ষ, অন্তপক্ষে উপরে গুলো তো আছে, আমরা এটা চিন্তা করি। ঠিক আছে, সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মাত্র চাহিদা সোপান তত্ত্ব, আমরা এটা নিয়ে একটা আলোচনা করি। আমরা আজকের ক্লাসের পর তোমাদের সাথে হয়তো হয়তো আর পরবর্তী আবার দেখা হবে। আমরা আমাদের আজকের ক্লাসের লেকচার যদি কোনো কিছু বাকিও থেকে যায়, আমাদের আমরা হয়তো আছে আর 15 মিনিট পর্যন্ত, আমাদের যদি আর সামান্য কিছু যদি বাকি থাকে আমরা সেটা পরবর্তী একটা ক্লাসে করার সময় আমরা শেষ করে দিব। পরবর্তী তোমাদের আমি এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে, গুচ্ছর জন্য, রাজশাহীর জন্য, ওই সময় আমি শেষ করে দিব। তোমাদের হয়তো আমি আগামীকালের ক্লাস নিব না, পরবর্তীতে যেদিন তোমাদের ক্লাস নিবো ওই দিন আমি শেষ করে দিব। যাই না এখনো আগামীকালের ক্লাস নিবো কি নিবো না এখনো জানি না, তোমাদেরকে আমি জানানো হবে। যদি আগামী ক্লাস নিয়ে থাকি আমি তোমাদেরকে জানিয়ে দিব যে আগামীকালে তোমাদের ক্লাসটা নিব। ঠিক আছে, তবে আমরা আর 15 মিনিট মতো আছি, আমার অনুরোধ থাকবে সবাই একটু মনোযোগ থাকবে, মনোযোগ সহকারে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা থেকে পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষা আসবে, 1 নাম্বার আসবে। মাত্র চাহিদা সোপান তত্ত্ব আমরা জানি, দেখো গুচ্ছ থেকে কিন্তু 35 নম্বর, প্রতিটা টপিক থেকে গুরুত্বপূর্ণ, প্রতিটা টপিক থেকে পরীক্ষা বসা হবে। মাত্র চাহিদা সোপান তত্ত্ব কত সালে, 1943 সালে। হ্যাঁ, ধাপ কয়টি, 5টি। আমরা জানি প্রথম দুটিকে বলা হয় নিম্ন স্তরে, এটা এই দুটো হচ্ছে নিম্ন স্তরে, নিম্ন স্তরের ধাপ। আর
উপরের তিনটি হচ্ছে উচ্চ স্তরের ধাপ। তাহলে নিম্ন স্তরের ধাপ কোনটি কোনটি? জৈবিক বা দৈহিক বা মৌলিক চাহিদা এবং নিরাপত্তার চাহিদা, এই দুটো হচ্ছে নিম্ন স্তরের। আর সামাজিক, আত্মমর্যাদা, আত্মপ্রতিষ্ঠা, এগুলো হচ্ছে উচ্চ স্তরের। তাহলে কয়টি? তিনটি। ঠিক আছে, তিনটি। হ্যাঁ, তোমাদেরকে টপ এমসিকিউ দেওয়া হবে, তোমাদের টপ এমসিকিউ নিয়ে ক্লাস নেওয়া হবে, টেনশন নেওয়ার দরকার নেই। টপ এমসিকিউ দেওয়া হবে, ক্লাস নেওয়া হবে, প্রেশার নেওয়ার দরকার নেই, ইনশাআল্লাহ তোমাদের ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি কি মাস্টার চাহিদা সমান তত্ত্বের ধাপ কয়টি? 5টি। মাসুদ চাহিদা সমান তত্ত্বের ধাপ 5টি, যেটি 1943 সালে তিনি প্রদান করেন। এটাতে আসলে তিনি কি বুঝে নয়, কি বুঝাচ্ছেন? যদি বেসিকটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের জন্য খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটা হচ্ছে একটা মানুষের চাহিদাটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, একটা মানুষের চাহিদাটা আসলে কিভাবে, মানে প্রথম দিক থেকে চাহিদাটা আসলে কিভাবে বৃদ্ধি পেয়ে সর্ব উপরের স্তরে চলে যায়, জাস্ট এই জিনিসটা উনি এখানে বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ আমি যখন একটা চাকরিতে জয়েন করবো, আমার চাহিদাটা কিভাবে বৃদ্ধি পাবে, দিনের পর দিন চাহিদাটা কিভাবে বৃদ্ধি হবে, তিনি 5টা স্তরের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, এখানে আমরা বলছি দুটো হচ্ছে নিম্ন স্তরের চাহিদা, আর উপরে তিনটা হচ্ছে উচ্চ স্তরের চাহিদা। আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, হয়তো ক্লাস কমেন্ট করিও না, হয়তো কমেন্ট করিও না। ঠিক আছে, ঠিক আছে, হয়তো কমেন্ট করিও না, একটু মনোযোগ দাও। আজকে অন্তপক্ষে কোনো ঝামেলা ছাড়া এতটুকু পর্যন্ত ক্লাসটা আমরা কন্টিনিউ করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের আর যে 15 মিনিট আছে, আশা করি আমরা ঠিকভাবে ক্লাস শেষ করবো। সবাই একটু মনোযোগ দিলে এটা 100% ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা একটু মনোযোগ দাও। প্রথমে আসি আমরা মৌলিক চাহিদা। দেখো মৌলিক চাহিদা মানে একদম বেসিক চাহিদাগুলো, বেসিক নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বেতন ও মজুরি। দেখো একদম তুমি যখন প্রাথমিক স্তর, তুমি যখন একটা চাকরিতে জয়েন করবো, তোমার একদম বেসিক যে চাহিদাগুলো থাকবে শুরুতে, এগুলোকে আমরা বলছি মৌলিক চাহিদা। তুমি চিন্তা করো আমি সঠিকভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঠিক আছে, এগুলো পাওয়ার মতো আমার আছে কিনা, এগুলো ফুলফিল হচ্ছে কিনা, এটা হচ্ছে মৌলিক চাহিদা। এগুলোকে আমরা বলছি একদম বেসিক নিডস। ঠিক আছে, তাহলে কি কি আছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বেতন ও মজুরি, এগুলো হচ্ছে মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা যখন তোমার ফুলফিল হয়ে যাবে, মৌলিক চাহিদা যখন তোমার ফুলফিল হয়ে যাবে, তখন তোমার আরেকটা চাহিদা ক্রিয়েট হবে, এটা হচ্ছে নিরাপত্তার চাহিদা। দেখো চাহিদাটা কিভাবে বৃদ্ধি পাবে, তুমি যখন মৌলিক চাহিদা দেখো তোমার অনেক তোমার ফুলফিল হচ্ছে, তোমার নতুন চাহিদা তোমার ক্রিয়েট হবে, এটা হচ্ছে কি নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদাটা কিরকম? নিরাপত্তা, তুমি চিন্তা হচ্ছে আমার জীবনের নিরাপত্তা আছে কিনা, আমার চাকরির নিরাপত্তা আছে কিনা, সমাজে আমার নিরাপত্তা আছে কিনা, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা আছে কিনা, ভবিষ্যতের নিরাপত্তা আছে কিনা। তাহলে ভবিষ্যৎ নিরাপত্তা কি? আমি ভবিষ্যতের জন্য আমি পেনশন পাবো কিনা চাকরি শেষে, আমি প্রভিডেন্ট ফান্ড পাবো কিনা, আমি গ্র্যাচুইটি পাবো কিনা, আমি বীমা সুযোগ সুবিধা বীমা সুবিধা পাবো কিনা, এগুলো হচ্ছে ভবিষ্যতের নিরাপত্তা। তার মানে এগুলো কি? নিরাপত্তার চাহিদা। তাহলে নিরাপত্তার চাহিদা গুলো কি কি? আমরা বলছি কি জীবন ও সম্পদ ও চাকরির নিরাপত্তা, বিপদ থেকে নিরাপত্তা, বীমা, পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে কি নিরাপত্তার চাহিদা। এগুলো কি? নিরাপত্তার চাহিদা। বীমা, পেনশন, গ্র্যাচুইটি, এগুলো কি? ভবিষ্যৎ নিরাপত্তা। ঠিক আছে, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা, ভবিষ্যৎ নিরাপত্তা, ঠিক আছে, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা আছে কিনা, সেটাকে আমরা বলছি কি নিরাপত্তা চাহিদা। ঠিক আছে, তাহলে মৌলিক চাহিদার পর আমাকে কোন চাহিদা থাকবে? নিরাপত্তার চাহিদা। তাহলে নিরাপত্তার চাহিদা, এটা সবার ক্লিয়ার কিনা বল? নিরাপত্তার চাহিদা পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বল? নিরাপত্তার চাহিদা পর্যন্ত তোমাদের 100% ক্লিয়ার কিনা বল? আর তোমাদেরকে একটু বলে রাখি, আমার আমার তোমরা যেন, আমার দুইটা বই আছে, একটা বিজনেস মেসেঞ্জার, একটা ফাইন্যান্স মেসেঞ্জার। তোমাদেরকে অসম্ভব রকমের সহযোগিতা করবে। তোমরা যদি ফিল করো যে আমার 35-35 দরকার, আমার 15-15 দরকার, তোমাদের কাজ দিবে। আমার ক্লাসের পাশাপাশি বই দূরে তোমাকে অসম্ভব রকমের কাজ দিবে ইনশাল্লাহ, সেটা আমার বিশ্বাস। তোমার যদি নিতে ইচ্ছে করে আমাকে মেসেজ দিলে চলবে, তোমরা খুব দ্রুত পেয়ে যাবা। আর সামান্য কিছু আছে আসলে, ওইখানে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা নিবে দ্রুত নিয়ে নিবে, কাজ দিবে তোমাদেরকে, 100% কাজ দিবে, সেটা তুমি বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা বলো? সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো? আমরা এতে সবাই বলছি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা শেষ করে দিব আসলে, আমরা প্রতিবারের মতো আমরা 8টা 15 পর্যন্ত দিব, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যাদের নামাজ আছে ওনারা চলে যাবে, সমস্যা নেই। তোমরা পরে বাকি অংশটা ক্লাস করে নিবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু 8টা 30 থেকে নামাজ, সেই কারণে আমি চিন্তা করি যে 8টা 15 পর্যন্ত নিবো, এরপর আমরা নামাজের সময়, নামাজের জন্য আমাদের এমনিতেও যেতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি, সবাই বলছে আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। আচ্ছা এবার দেখো সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা কি? যখন নিরাপত্তার চাহিদা তোমার পেয়ে যাবে, নিরাপত্তার চাহিদা যখন কনফার্ম হয়ে যায়, তোমার একটা চাহিদা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদাটা কি? সামাজিক চাহিদা যদি বলি আমরা, তুমি সামাজিক স্বীকৃতি পাওয়া,
ঠিক আছে, সমাজের মানুষের সাথে তোমার ভালো একটা সম্পর্ক হওয়া, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অর্থাৎ একটা 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 ভালো একটা পর্যায়ে আসা, অর্থাৎ যেখানে সবার সাথে তুমি একটা ভালো সম্পর্ক মেনটেন করতে পারতেছো, প্রাতিষ্ঠানিক একটা ভালো সম্পর্ক, সমাজের মানুষের সাথে একটা ভালো সম্পর্ক, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করতে পারছো, সামাজিক স্বীকৃতি পাচ্ছ। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি সামাজিক চাহিদা। ঠিক আছে, একটা ভালো একটা মোটামুটি একটা সবার একটা সবার বেশিরভাগের একটা লেভেলে চলে আসা, বেশিরভাগের লেভেলে চলে আসা। যেমন দেখো, সামাজিক স্বীকৃতি পাওয়া, বন্ধুত্ব, ভালোবাসা, জনপ্রিয়তা, বন্ধুত্ব, ভালোবাসা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সম্পর্ক, একটা ভালো একটা মোটামুটি একটা কি সবার লেভেলে চলে আসা, ম্যাক্সিমামের লেভেলে চলে আসা, এটাকে আমরা বলছি সামাজিক চাহিদা। ঠিক আছে, সবার ভালোবাসা পাওয়া, সামাজিক স্বীকৃতি পাওয়া, সবার সাথে মিশতে পারা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি কি সবার অনুষ্ঠানে যেতে পারা, অ্যাটেন্ড করতে পারা, এরকম একটা একটা সিনারি যদি চলে আসে সেটাকে আমরা বলছি কি সামাজিক চাহিদা। তাহলে সামাজিক চাহিদা কি সামাজিক স্বীকৃতি, বন্ধুত্ব, আত্মীয় স্বজন, চাকরি চাকরি সবার সাথে একটা প্রাতিষ্ঠানিক একটা ভালো সম্পর্ক তৈরি করা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি ভালোবাসাপূর্ণ সম্পর্ক, ভালোবাসা তৈরি হওয়া সবার সাথে, এটাকে আমরা বলছি কি সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা। এখন সামাজিক চাহিদা যখন তুমি পেয়ে যাবা, তোমার কি দরকার? সামাজিক আত্মমর্যাদা। তুমি এখন চিন্তা করবে যে আমি তো মোটামুটি একটা সবার লেভেলে আছি, এটা যখন তুমি চলো তুমি চিন্তা করবে যে ইস, আমার যদি একটা দামি দামি একটা বাড়ি থাকতো, সুন্দর একটা বাড়ি থাকতো, দামি একটা গাড়ি থাকতো, উচ্চ পদমর্যাদার চাকরি থাকতো, সবাই আমাকে আলাদাভাবে সম্মান করতো, মর্যাদা করতো, সবাই আমাকে আলাদাভাবে সম্মান বা মর্যাদা করতো, তখন সেটাকে আমরা বলতেছি কি আত্মমর্যাদার চাহিদা। আত্মমর্যাদা চাহিদা। তুমি ফিল করতেছো কি তুমি যদি সমাজে সবার উপরে উপরে একটু উপরে উঠতে পারো, যে তোমার একটা সুন্দর বাড়ি থাকবে, নিজের বাড়ি থাকবে, নিজের গাড়ি থাকবে, ঠিক আছে, উচ্চ পদমর্যাদার চাকরি থাকবে, সবাই তোমাকে সম্মান করবে আলাদাভাবে, তো আলাদাভাবে তোমাকে সম্মান করবে, সেটা যখন তুমি ফিল করার চেষ্টা হবে, এই চাহিদাটাকে বলা হচ্ছে কি আত্মমর্যাদার চাহিদা। এই চাহিদাটাকে বলা হচ্ছে কি আত্মমর্যাদার চাহিদা। তাহলে আত্মমর্যাদার চাহিদাগুলো কি দেখো, আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মতৃপ্তি। ঠিক আছে, দেখো প্রতিপত্তি, খ্যাতি, উচ্চ পর্যায়ে চাকরি, দামি বাড়ি গাড়ি। ঠিক আছে, মান মর্যাদা, মান মর্যাদা, সম্মান। ঠিক আছে, প্রতিপত্তি, খ্যাতি, উচ্চ পদমর্যাদা চাকরি, দামি বাড়ি গাড়ি, এগুলোকে আমরা বলতেছি কি আত্মমর্যাদা চাহিদা। আত্মমর্যাদা চাহিদা। ঠিক আছে, আত্মমর্যাদা চাহিদা। এখন দেখো এরপরে সর্বশেষ কি আছে, আত্মপূর্ণতা বা আত্মপ্রতিষ্ঠা। আত্মপূর্ণতা মানে কি? আত্মপূর্ণতা এটাও তোমার টাকার কোনো লোভ থাকবে না। আত্মপূর্ণতা তোমার টাকার কোনো লোভ থাকবে না। তুমি চিন্তা করছো আমি মৃত্যুর পরও যাতে মানুষ আমাকে স্মরণ করে, আমি মারা যাওয়ার পরও যাতে মানুষ আমাকে স্মরণ করে, এটাকে আমরা বলতেছি কি আত্ম আত্মপ্রতিষ্ঠা। আমি স্কুল কলেজ প্রতিষ্ঠা করব, সমাজ সেবা করব, আমি বই লিখবো, ঠিক আছে, আমি নাটক লিখবো, কবিতা লিখবো, ঠিক আছে, আমি রাজনীতি করব। রাজনীতি বলতে গেলে হচ্ছে আসলে যেটা জনগণের জন্য, নিজের জন্য না, যেটা জনগণের জন্য। রাজনীতি করবো জনগণের সেবা করার জন্য, ঠিক আছে, নিজের জন্য না, এটা বুঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি কি সমাজ সেবা। ঠিক আছে, বিভিন্ন সবার মধ্যে বক্তব্য দেওয়া, ঠিক আছে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করা, সেটাকে আমরা বলতেছি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করার চেষ্টা করা, সেটাকে আমরা বলতেছি কি আত্মপ্রতিষ্ঠা। অর্থাৎ যেটা করার পরে তুমি যদি মারাও যাও, মানুষ তোমাকে স্মরণ করবে, এমন কিছু করে যাবা যেটা পরবর্তী মৃত্যুর পরবর্তীতে মানুষ তোমাকে স্মরণ করে, সেটাকে আমরা বলছি কি আত্মপ্রতিষ্ঠাতা। তাহলে একদম খুব সহজ, যেমন সৃজনশীলতা, সমাজ সেবা, সাহিত্য চর্চা, বক্তব্য, বক্তৃতা, স্কুল কলেজ প্রতিষ্ঠা। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি কি আত্মপ্রতিষ্ঠা। বই লেখা, শিক্ষাগত করা, ঠিক আছে, শিক্ষাগত করা, যেগুলোর কারণে তুমি কি তুমি কি মারা যাওয়ার পরও মানুষ তোমাকে স্মরণ করবে, তাকে আমরা বলছি কি আত্মপ্রতিষ্ঠা। আচ্ছা, আত্মপ্রতিষ্ঠা। এবার আমাকে বলো সবার 100% ক্লিয়ার কিনা, এই পাঁচটা সবার 100% ক্লিয়ার কিনা বলো, এই পাঁচটা সবার 100% ক্লিয়ার কিনা বলো, এই পাঁচটা সবার 100% ক্লিয়ার কিনা বলো, সবার 100% ক্লিয়ার কিনা বলো, একদম একদম 100% ক্লিয়ার কিনা বলো, সবার 100% ক্লিয়ার কিনা বলো, একদম 100% সবার ক্লিয়ার কিনা বলো, সবাই একদম 100% ক্লিয়ার কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা দেখছি অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেখো তাহলে আমি যদি বলি পরীক্ষা যে আসে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বেতন ও মজুরি, কোন ধরনের চাহিদা? মৌলিক চাহিদা। যদি আসে নিরাপত্তা, ভবিষ্যতের নিরাপত্তা, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, পেনশন, বীমা, ঠিক আছে, গ্র্যাচুইটি, জীবনের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, তাহলে আমরা বলি নিরাপত্তার চাহিদা। ঠিক আছে, আর যেগুলো সামাজিক স্বীকৃতি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা সম্পূর্ণ সম্পর্ক, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সম্পর্ক, তাহলে এটা হচ্ছে কি সামাজিক চাহিদা।
যদি বলা হয় মান সম্মান মর্যাদা, দামি বাড়ি গাড়ি, উচ্চ পদমর্যাদা চাকরি, তাহলে হবে কি আত্মমর্যাদা। যদি বলে স্কুল কলেজ প্রতিষ্ঠা, সমাজ সেবা করা, ঠিক আছে, সাহিত্য চর্চা করা, রাজনীতি করা, তাহলে আমরা উত্তর দিব আত্মপ্রতিষ্ঠা। ঠিক আছে, আমরা জানি মাসলো চায়ের সমান তত্ত্বের ধাপ কয়টি? 5টি, যেটি 1943 সালে প্রদান করে। প্রথম দুটি হচ্ছে কি মৌলিক এবং নিরাপত্তা হচ্ছে কি নিম্ন স্তরের চাহিদা, আর বাকি তিনটা হচ্ছে কি উচ্চ স্তরের চাহিদা। আমরা সেটা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আশা করবো সবার ক্লিয়ার, সবাই কমেন্ট জানো ক্লিয়ার? আচ্ছা, আমরা এক্স ও ওয়াই এবং জেড তত্ত্ব আমরা জানি। এক্স তত্ত্ব মানে কি মানুষ অলস, মানুষ কাজ করতে চায় না, নেতিবাচক। এক্স তত্ত্ব কি আমরা একটা বলছিলাম, এটা হচ্ছে এক্স এবং ওয়াই তত্ত্ব হচ্ছে আমরা জানি ডগলাস ম্যাকগ্রেগর, আর জেড তত্ত্ব হচ্ছে উইলিয়াম জিউসি। এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব হচ্ছে কি ডগলাস ম্যাকগ্রেগর, আর জেড তত্ত্ব হচ্ছে উইলিয়াম জি উসি। ঠিক আছে, উইলিয়াম জি উসি। আচ্ছা, এক্স তত্ত্ব মানে কি নেতিবাচক, মানুষ অলস, মানুষ কাজ করতে পছন্দ করে না, ঠিক আছে, যাদেরকে শাস্তির মাধ্যমে কাজ আদায় করতে হয়, যারা কাজ করতে চায় না। আর ওয়াই থিওরি মানে কি ইতিবাচক, মানুষ অলস নয়, মানুষ কাজ করতে চায়, কাজ করে খেলাধুলার মতো মনে করে, ঠিক আছে, মানুষ সৃজনশীল, ঠিক আছে, পুরস্কার পেতে চায়। আর জেড তত্ত্ব মানে কি আমরা হচ্ছে চাকরির দীর্ঘকালীন স্থায়িত্ব, ধীরগতির পদোন্নতি, ঠিক আছে, ধীরগতির পদোন্নতি, চাকরির দীর্ঘকালীন স্থায়িত্ব, ঠিক আছে, অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ, একক দায়িত্ব, এগুলো একবার দেখে নিবা। এগুলো হচ্ছে কি জেড তত্ত্ব, এগুলো কি জেড তত্ত্ব একবার দেখে নিবা। ঠিক আছে, এখান থেকে তেমন প্রশ্ন হয় না, মাঝে মধ্যে হয়, তেমন প্রশ্ন হয় না। আমরা এর আগে বলছি দ্বিউপাদান তত্ত্ব, এখান থেকে প্রশ্ন আসে। দ্বিউপাদান হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্ব, এখান থেকে প্রায় সব প্রশ্ন আসে। আমরা জানি এরপরে মাসলো চাহিদা সমান তত্ত্ব থেকে প্রায় সব প্রশ্ন আসে। আর্থিক এবং অনার্থিক যে উপাদান, সেখান থেকেও প্রায় প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। তবে এগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, অনেক বছর একবার, খুব কম, একটু দেখে নিবা, আর কোনো কিছু নেই। ঠিক আছে, তবে দেখে যাওয়া। ইআরজি থিওরি মানে কি? ইআরজি মানে কি আমরা জানি, ইআরজি এটা খুব সহজ, আমরা মনে রাখার চেষ্টা করবো। ইআরজিটা এটা 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 শেষ করে আমরা আজকে ক্লাস শেষ করবো। ইআরজি হচ্ছে ক্লাইটা আলডাফার, ইআরজি থিওরি কার আলডাফারের। ঠিক আছে, ই মানে কি এক্সিস্টেন্স, আর মানে হচ্ছে রিলেটেডনেস, আর জি মানে হচ্ছে কি গ্রোথ, তাহলে ইআরজি কয়টি চাহিদা কত উল্লেখ করে? 3টি। একটা হচ্ছে কি এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব রক্ষা গুলো মাস্টার যৌবিক এবং নিরাপত্তা চাহিদার মধ্যে যেগুলো আছে, এগুলো হচ্ছে কি অস্তিত্ব রক্ষা। তাহলে এর মধ্যে কোনগুলো আসবে? ওই জৈবিক এবং মৌলিক এবং নিরাপত্তা চাহিদা। এর মধ্যে কোনগুলো আসবে? মাস্টার চাহিদা সম্পর্কিত মৌলিক এবং নিরাপত্তা চাহিদা। তাহলে মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বেতন ও মজুরি, তারপর জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, বীমা, এগুলো আসলে আমরা কি দিব? এগুলো আসলে এক্ষেত্রে আমরা দিব কি এক্সিস্টেন্স। এক্ষেত্রে এক্সিস্টেন্স অস্তিত্ব রক্ষার চাহিদা। তাহলে অস্তিত্ব রক্ষার চাহিদার মধ্যে এক্সিস্টেন্স বা অস্তিত্ব রক্ষার চাহিদার মধ্যে কি আসবে? মৌলিক এবং নিরাপত্তা চাহিদা কার? মাস্লোর। ঠিক আছে, রিলেটেডনেস এর মধ্যে কোনটা আসবে? সামাজিক চাহিদা, সামাজিক স্বীকৃতি, তারপর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক, তারপর আমরা বলতেছি কি গণতান্ত্রিক ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সম্পর্ক, এগুলো কোথায় আসবে? রিলেটেডনেস আর এর মধ্যে আসবে সামাজিক চাহিদা, রিলেটেডনেস। ঠিক আছে, আর আত্মমর্যাদা এবং আত্মপ্রতিষ্ঠা, এই দুটো আসবে কোথায়? প্রবৃদ্ধি মানে গ্রোথ। জি, প্রবৃদ্ধি মানে গ্রোথ নিডস এর মধ্যে এগুলো আসবে। অর্থাৎ কি দামি গাড়ি, দামি বাড়ি, উচ্চ পদমর্যাদার চাকরি, মান সম্মান মর্যাদা, তারপর স্কুল কলেজ প্রতিষ্ঠা, সমাজ সেবা, ঠিক আছে, সৃজনশীল কাজকর্ম করা, এগুলো আসবে কোথায়? প্রবৃদ্ধির মধ্যে। এই আত্মমর্যাদা এবং মাস্টার আত্মপ্রতিষ্ঠা মিলে কি হবে? এখানে প্রবৃদ্ধি আসবে। ঠিক আছে, আমাদের ওই মাস্টার চাহিদা সমান তত্ত্ব মনে রেখে জাস্ট এই জিনিসটা মনে রাখলে আমি পারবো। এখান থেকে মাঝে মধ্যে পরীক্ষা প্রশ্ন হয়, নিয়মিত হয় না। আমরা চেষ্টা করবো একজন লিখছে অধ্যায় ভিত্তিক, আমরা একসাথে আমরা চেষ্টা করবো। একসাথে আমরা অনেকগুলো এমসিকিউ, আমরা এক্সক্লুসিভ এমসিকিউ আমরা ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। গুচ্ছর জন্য আলাদা করে আলোচনা করবো, আমরা জিএসটির জন্য আলাদা করে আলোচনা করবো ইনশাল্লাহ। আর তোমাদের ফাইন্যান্স ক্লাস তো আছেই, সেগুলো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। ফাইন্যান্স ক্লাস ইনশাল্লাহ দেখা হবে তোমাদের, যেহেতু রাজশাহীতে 15 নম্বর তোমাদের ফাইন্যান্স আছে। তবে আমি তোমাদেরকে বলবো, তোমাদের সবচেয়ে বেশি ভালো হয় তোমরা যদি আমার ফাইন্যান্স মেসেঞ্জার বইটা সংগ্রহ করো, যারা বিশেষ করে রাজশাহীতে পরীক্ষা দিবে। আমার বিশ্বাস ওই বইটা শেষ করতে পারলে তুমি ফাইন্যান্সে 15 নম্বর পাবে। যারা ফাইন্যান্স মেসেঞ্জার বইটা শেষ করবে, সেটা আমার বিশ্বাস। অত্যন্ত গোছানো একটা বই, যারা নিচ্ছে তারা জানে, অনেকে নিচে আমি জানি এখানে, তারা জানে আসলে কি পরিমাণ গোছানো একটা বই। ঠিক আছে, পারলে ফাইন্যান্স মেসেঞ্জার বইটা সংগ্রহ করি, কাজ দিবে। রাজশাহী ফাইন্যান্সের 15 নম্বর এখানে কাজ দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এইটা সবার ক্লিয়ার কিনা বলো আমাকে। তাহলে মাস্টার জৈবিক এবং মৌলিক এবং নিরাপত্তা, আর আলডাফারের কি অস্তিত্ব রক্ষা বা এক্সিস্টেন্স নিডস, আর সামাজিকটা
রিলেটেডনেস বা সংশ্লিষ্টতা, আর আত্মমর্যাদা আত্মপ্রতিষ্ঠা মানে প্রবৃদ্ধি, গ্রোথ নিডস। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো। জাস্ট এই জায়গাগুলো থেকে এটা তোমরা শেষ করতে পারবা, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা বলো, সবার 100% ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে? এটা একটু দেখে নিবা, পারবা তোমরা, এটা তোমরা পারবা, ঠিক আছে? বাকিগুলো আমরা আমরা আজকে এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ বাকিটা আমরা পরবর্তী আরেকটা ক্লাস আমরা শেষ করবো, যেখানে আমরা হয়তো এমসিকিউ সহ তোমাদের সাথে আলোচনা করবো। বাকিটা তোমাদের পরবর্তী আরেকটা ক্লাসে আমরা শেষ করে দিবো ইনশাল্লাহ। আশা করবো যতটুকু তোমাদেরকে ক্লাসে পড়াইছি তোমরা চেষ্টা করবো অতটুকু ভালোভাবে শেষ করে যেতে। আর তোমাদেরকে পরবর্তী কোন দিন দেখা হবে সেটা তোমাদেরকে জানানো হবে, আজকে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, সমস্যা নেই, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, আসলে ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? ভালো থাকবো সবাই, সুস্থ থাকবো সবাই, পড়াশোনা করে বেশি করে। তবে ক্লাসগুলো মিস করিও না, আমি বলছি কারো ক্লাস মিস করিও না, অনুগ্রহ করে কারো ক্লাস মিস করিও না, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি সবসময় বলে থাকি, তুমি যদি চেষ্টা করে যাও, উপরে একজন আছেন সৃষ্টিকর্তা, তিনি তোমাকে কখনো তোমার চেষ্টা এবং আগ্রহ ভিতরে দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু হবে, তোমার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করিও। ইনশাল্লাহ আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।